মা দরজাটা খোলেন এবং খুলতেই আমরা দেখতে পাই যে দরজার ঠিক সামনে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন। সেই বাড়ির মেয়েটা নাকি আত্মহত্যা করার পর ওর সাথে নাকি পুরোপুরি জুড়ে গিয়েছিল প্রেত হিসাবে। মায়া বলল আমাদের বাড়িতে কালো রঙের ছোট ছোট পুতুল পুজো হয়, ওই পুতুলগুলো ভীষণ রাগী, ওদের কথা না শুনলে অনেক খারাপ হয়, যেমন আমার মায়ের হয়েছিল। আমার মা মারা গেছে তো কি হয়েছে, আমার মা এখনো আমার সাথেই থাকে। কি বলছো? হ্যাঁ, স্বপ্না ওইটুকুনি মেয়ে থ্রেট দিচ্ছে রিন্টু মাসিকে, তুমি যদি কিছু বলো তাহলে কিন্তু তোমারও ঘোর বিপদ হবে। স্বপ্না একদিন স্কুলে এসে মায়াকে বলছে আমার মাকে শাস্তি দিতে পারবি। এর পরিণতি মারাত্মক ধরনের মর্মান্তিক হলো, মানে যেটা তুমিও আশা করতে পারছো না, যেটা আমি বলতে চলেছি। কি হয়েছিল? তমালের সেদিন, মানে আমিও বলতে গিয়ে সত্যি মনটা ভীষণভাবে ভার হয়ে গেল, কিন্তু এই জিনিসটাই ঘটেছে। প্যাথেটিক অনন্যা, প্যাথেটিক। মানে ছেলেটার পাশে একজন মহিলার দেহ রয়েছে, যার দেহটা পুরোপুরিভাবে ঠান্ডা নিথর এবং মুখটা টোটালি অন্যদিকে ঘোরানো। মানে সিরিয়াসলি কিছু ভুল ডিসিশনস না লাইফকে পুরো শেষ করে দেয়। এবং এখানেই কিন্তু ভয়ানক কাণ্ড বা মৃত্যু লীলা শেষ নয়, আরও কিন্তু আছে। এমন কিছু ঘটনা হয় যে ঘটনাগুলো আমাদেরকে খুবই ভেতর থেকে না ডিস্টার্বড ফিল করায়। আজকে এরকমই একটা ঘটনা অনন্যা শেয়ার করেছে কৌস্তবের আড্ডাতে। একাধিক মৃত্যু, একাধিক ঘটনা, মানে আর এই ঘটনাটা আমি বলতে পারি আনসলভড একটা কেস। যে বাড়িতে ঘটনাটা ঘটেছে সেই বাড়িতে আমি নিজে যাব, অনন্যা আমাকে যেতে বলেছে, বাস্তু ভিজিট করব, স্পিরিচুয়াল হেল্পের জায়গাটাও আমি দেখব। আজকের এই এপিসোডটা শেষ অবধি শুনুন আর জানান আপনাদের কেমন লাগলো এবং কোথা থেকে দেখছেন আজকের এই এপিসোড সেটা জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দিন। অ্যান্ড আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন, এমন কোনো প্রবলেমের সলিউশন যেটা হয়তো আপনি সলভ করতে পারছেন না বা কারোর কাছে সলভ হয়নি, যোগাযোগ করতে পারেন আমাকে। আমার অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 6290675195। বেশি আর কথা বাড়াবো না, সরাসরি চলে যাব কৌস্তবের আড্ডার মারাত্মক একটা হরর পডকাস্টে। হ্যালো অনন্যা, ওয়েলকাম টু কৌস্তবের আড্ডা। সবার আগে বলো কেমন আছো তুমি? আমি খুব ভালো আছি, আশা করছি তোমরাও সবাই ভালো আছো। আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাকে আর তোমার সমগ্র টিমকে আমাকে এখানে আরেকবার ডাকার জন্য। তুমি আজকে আমাকে একটা বাড়ির ব্যাপারে বলছিলে, হ্যাঁ, অফ দ্য রেকর্ডিং, যে সেখানে এমন কিছু ঘটনা ঘটেছে বা এমন কিছু জিনিসপত্রের ব্যাপারে জানা গেছে যেটা সত্যি কথা বলতে খুবই মর্মান্তিক। হ্যাঁ, আর টু বি অনেস্ট এরকম ঘটনা কিন্তু সচরাচর একদমই শোনা যায় না, বা ঘটনাটার টাইপ যদি আমি কনসিডার করি খুব রেয়ার। হ্যাঁ, একদম। কি ঘটেছিল অনন্যা? শুরু থেকে শুরু কি করো। ঘটেছিল সেটা বলার আগে প্রথমেই বলি যে আজকে যে ঘটনাটা আমি শোনাবো সেই ঘটনাটা সত্যি সচরাচর খুব একটা শোনা যায় না। আর দ্বিতীয় কথা যেটা আমার বলার সেটা হচ্ছে যে ঘটনাটা একটু বড়ই হবে, তাই আমি কয়েকটা অংশে ভাগ করে ঘটনাটা বলছি। তাহলে শুরু করি। একদিন বর্ষা, তোমার ওই বর্ষার দুপুর আর কি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, চারিদিকে ঘন কালো মেঘ। আমাদের সেদিনকে বাড়িতে যিনি কাজ করতেন ওই সময়, মানে ঘটনাটা ধরো আজ থেকে প্রায় 15-16 বছর আগের কথা আমি বলছি। 2010। হ্যাঁ, ওই রকম সময় আমাদের ওই সময় যিনি বাড়িতে কাজ করতেন উনি আসেননি। তো বাসনপত্র ডাঁই হয়ে পড়ে রয়েছে, ঘরটর সেভাবে ঝাঁটটাট কিছুই দেওয়া হয়নি, মোছা হয়নি। খুব স্বাভাবিক, বাইরে এত বৃষ্টি, আসার কথাও নয় ওনার। এক্স্যাক্টলি। এই সময় আমাদের হঠাৎ করে দরজার কলিং বেল বেজে ওঠে। আমি তখন মনে আছে পড়াশোনা করছিলাম, সামনে পরীক্ষা ছিল। মা দরজাটা খোলেন এবং খুলতেই আমরা দেখতে পাই যে দরজার ঠিক সামনে একজন মহিলা দাঁড়িয়ে রয়েছেন।
মানে ওই 40-42 বছর মতো বয়স ওনার তখন। এবার উনি হঠাৎ করে ডিরেক্ট, মা যখন দরজাটা খুলেছেন, তো হঠাৎ করে উনি বলছেন যে আপনাদের বাড়িতে কাজের লোক দরকার, আমি কাজ করি, খুব ভালোভাবে কাজ করে দিতে পারবো, যা কাজ আছে আমি সব কিছু করে দিতে পারবো, কোনো সমস্যায় আপনারা পড়বেন না। তো মা প্রথম কথা হকচকিয়ে একটু গেছিল, এটা ভেবেই যে এই রকম একটা বর্ষার দিনে আমাদের সেই সময়ে কিন্তু যিনি কাজ করতেন তিনি আসেননি, মানে সেই দিনকে। তো হঠাৎ করে ইনি কি করে এলেন, একটু হকচকিয়ে গেছিলেন। কিন্তু পরিস্থিতিটা এতটাই একটা জটিল ধরনের ছিল, মার সত্যি একজন সাহায্যকারী লাগতো। তো মা বললেন যে হ্যাঁ ঠিক আছে, আমাদের কাজের একজন দরকার রয়েছে, পরিচারিকা, তা আপনি যদি চান তাহলে বাড়িতে কাজ করতে পারেন। এবার বলি, ওই সময় আমাদের যিনি কাজ করতেন তিনি না পরের দিন থেকেও মানে অনেক দিন কামাইও করেছিলেন, মানে এমনই একটা পাকে চক্রে পরিস্থিতি হয়ে গিয়েছিল যার ফলে ওনাকে বহাল করতেই হয়েছিল কাজে। এবার যে জিনিসটা হয় সেটা হচ্ছে, দেখলাম কাজ শুরু করার পরে, মানে খুব পরিষ্কার কাজ করেন সেটা নিয়ে নো ডাউট, আমি ওনার নামটা পরে বলছি, কাজ পরিষ্কার করছেন নো ডাউট, কিন্তু উনি কিছুতেই দুবেলা করে কাজে আসতে চান না। মা ওনাকে যত বলে যে তুমি কেন বিকেল বেলাটা আসো না, কারণ তুমি একবেলা করে কাজ করছো, বাসনের তো ডাঁই হয়ে যাচ্ছে, তোমার তো কষ্ট পরের দিন এসে আবার ওই গোটা অতগুলো বাসন আর কি মাজা। তো উনি তখন আমাদের কিছু কারণ বলেননি, খালি উনি বলতেন না বৌদি আমি একবেলাই আসবো, তোমাদের যতই বাসন হোক না কেন আমার জন্য রেখে দেবে, আমি ঠিক এসে পরিষ্কার করে মেজে টেজে দিয়ে যাব, আর তাছাড়া যা যা কাজ থাকে আর কি। মা বলল ভালো কথা, ঠিক আছে, উনি একবেলা করেই আসতে লাগলেন। এইবার বলি, যখন উনি কাজ করতেন মানে ওই সকালবেলায় যদি আসতেন ধরো ওই 5টা-6টা নাগাদ, তো তখন তো আমরা সবাই উঠতাম না সচরাচর, সবকটা ঘরের লাইটও জ্বলতো না, খালি ওই তোমার রান্নাঘরের লাইটটা জ্বলতো। এবার কি করতেন আমি অনেক সময় দেখেছি, হয়তো ওয়াশরুমে যেতে গিয়ে দেখেছি বা কিছু, উনি না একটুখানি শব্দ পেলেই প্রচণ্ড চমকে উঠতেন, মানে এরকম চমকাতেন যেন ওনার ঘাড়ে কেউ হাত দিল, এরকম ধরনের চমকানো, বা পিছন থেকে কেউ এসে দাঁড়িয়েছে। তো আমি অনেকদিন জিজ্ঞাসা করেছি যে মাসি তুমি ভয় পাও কেন, উনি বলতেন আমি না খুব ভয় পাই। যাই হোক, এই ঘটনা ঘটতে ঘটতে বাড়িতে কাকার বিয়ে ঠিক হলো। এবার বিয়ে বাড়ি মানে কি জানোই তো, যে সন্ধ্যের দিকে হবে বউ ভাত, আরো যে সমস্ত আচার রীতিনীতি, বর বিয়ে করতে যাবে, সেগুলো তো একবেলার কাজ না যে ওই সময় গিয়ে মিটে যাচ্ছে, আরো অন্যান্য আনুষঙ্গিক কাজ থাকে। মা বললেন যে তোমাকে আমি বেশ কিছু এক্সট্রা টাকাই দিয়ে দেবো, কোনো চাপ নেই, তুমি কিন্তু আমাদের বাড়িতে পুরো এই সময়টা থাকো, অনেক কাজ থাকে, তুমি সেগুলো সব করে দেবে, তোমার কোনো সমস্যাই হবে না। উনি কি বললেন না বৌদি আমার খুব ভয় করে, আমি সকালবেলা ছাড়া কোনোভাবেই, সে তুমি আমাকে লাখ টাকা দিলেও আমি আসবো না, আমার প্রচণ্ড ভয় করে। এবার মা জিজ্ঞাসা করছে কেন ভয় করে, বাড়ি শুদ্ধ আমরা সবাই লোক আছি, তোমার ভয়ের কারণটা কি? ও তখন বলল মাকে গুজুর গুজুর করে, তখন মা আমাদের সেই কথাটা বলেনি, পরে আমি শুনেছিলাম, মাকে ওনাকে গুজুর গুজুর করে এটা বলেছিল যে ও আমাদের ওই জায়গায় আসার আগে যে বাড়িতে কাজ করতো ত্রিবেণীর দিকে আর কি, তো ত্রিবেণীর যে বাড়িতে ও কাজ করত সেই বাড়ির মেয়েটা নাকি আত্মহত্যা করার পর ওর সাথে নাকি পুরোপুরি জুড়ে গিয়েছিল প্রেত হিসাবে। যে মহিলা কাজ করেন তার সাথে। হ্যাঁ হ্যাঁ, এবার বলি মহিলার নাম হচ্ছে রিন্টু মাসি, ঠিক আছে, রিন্টু মাসি, হ্যাঁ রিন্টু মাসি এই কথা মাকে বলেছে যে রিন্টু মাসির সাথে ওই মেয়েটির নাকি প্রেতাত্মা পুরোপুরিভাবে ভর করেছিল বা জুড়ে গিয়েছিল, সেই জন্য ও নাকি সকাল ছাড়া অন্য কোনো বেলাতে কোনোভাবেই কাজ করতে পারবে না, আর প্রচণ্ডভাবে ভয় পেয়ে যেত। এবার এই কথাটা আমরা তখন জানি না, মা জাস্ট জেনেছে, মা আর কিছু বলেনি। আমার মনে আছে এই ঘটনাটা শোনার পর মা ঠাকুমাকে বলেছিল, তারপর দেখলাম 15-20 দিন রিন্টু মাসি কাজ করে তারপর আমাদের বাড়িতে আর কাজ করেনি, পুরনো যে করতো সেই ফিরে এসেছিল। যাই হোক, তো আমাদের বাড়িতে কাজ না করলেও রিন্টু মাসির কিন্তু বাড়িতে যাতায়াত ছিল, ইনফ্যাক্ট এখনো আছে। তো আজকে রিন্টু মাসির মুখ থেকেই যে ওই ত্রিবেণী সাইডের যে বাড়িটার ব্যাপারটা আর কি পুরো, সেই ঘটনাটা আমি আজকে শেয়ার করব।
ওকে। 2-3 দিন আগে মার সাথে কথা হচ্ছিল ছোটবেলার ব্যাপার স্যাপার নিয়ে। তো দেখবে ছোটবেলার ব্যাপার স্যাপার কথা উঠলেই খুব স্বাভাবিকভাবে বাড়িতে সেই সময় কারা থাকতো, কারা আমাদেরকে ভালোবাসতো, এই করতে করতে বাড়িতে না যারা কাজ করতেন তাদের কথাও উঠে আসে। কারণ তারাও আমাদের বাড়ির সাথে অনেক বছর ধরে কাজ করতে করতে, বা কিছু মানুষ অল্প সময়ের জন্য এলেও এতটা মায়া জড়িয়ে যায় যে তাদের কথা খুব স্বাভাবিকভাবে উঠে আসে। তো ওই রিন্টু মাসিও না আমাদের সাথে বেশ মায়াতে সত্যিই জড়িয়ে গেছেন, বা এখনো আসেন বলে হয়তো সেই ব্যাপারটা আরো বেড়েছে। মা কদিন আগে গল্প করতে করতে বললো যে জানিস রিন্টু মাসি কেন কাজ ছেড়ে দিয়েছিল। তো আমি বললাম যে না, কেন? আমি খালি এইটুকুনি শুনেছিলাম যে ও নাকি ভয় পেত আর কি, সকালবেলা ছাড়া অন্য বেলায় কাজ করতে আসতে ভয় পেত। ভয়টা কি নিয়ে? তখন মা আমাকে বলল যে ওই বাড়িতে যেখানে ত্রিবেণীর সাইডে ও কাজ করতো সেখানে নাকি কোনো একজন মেয়ে মারা গিয়েছিল, তার প্রেতাত্মাটা ওর সাথে জুড়ে গিয়েছিল, এইটুকুনি খালি আমাকে বলেছে। তো আমি তখন মাকে বলি যে মা, আমি কি রিন্টু মাসির কাছে গিয়ে একবার ঘটনাটা জিজ্ঞাসা করব? যেহেতু আমি পডকাস্টে আসি তাহলে আমি ঘটনাটা শেয়ার করতে পারবো। তো মা বললো হ্যাঁ দেখ, একবার জিজ্ঞাসা করে যদি বলে তো খুবই ভালো। আমি রিন্টু মাসির বাড়িতে যাই, জিজ্ঞাসা করি ঘটনাটা কি হয়েছে। এইবারে রিন্টু মাসি যে ঘটনাটা আর কি বলেছিল সেটা আমি বলছি। রিন্টু মাসি যে বাড়িতে কাজ করত সেই বাড়িতে 3 জন মাত্র সদস্য থাকতো। সেই বাড়ির মালিক, তার একজন আর কি হাজবেন্ড, তার স্ত্রী এবং তার মেয়েটার নাম ছিল স্বপ্না। ত্রিবেণী সাইডের যে বাড়িটা ওদের ছিল সেটা বেশ বড় জায়গা জুড়েই ছিল আর কি, বড় সড়ো একটা উঠোন ছিল, বারান্দার দিকে একটা বাথরুম ছিল, উঠোনে একটা বাথরুম ছিল, ঘরগুলো মোটামুটি ছিল, দোতলা বাড়ি ছিল। যাই হোক, এই রিন্টু মাসির বর খুব একটা ভালো প্রকৃতির লোক ছিলেন না। রিন্টু মাসিকে প্রায়শই অত্যাচার করত, তাই জন্য রিন্টু মাসি খুব একটা নিজের বাড়িতে যেত না। বরের সাথে সম্পর্কও খুব একটা ভালো ছিল না। রিন্টু মাসি মোটামুটি এই বাড়িতেই থাকতো আর কি, এদের সাথে মোটামুটি ভালোই সম্পর্ক গড়ে উঠেছিল, মোটামুটি 24 ঘন্টা থাকতো বলতে গেলে। এইবার যে গল্পটা শুরু হলো বা যে ঘটনাটা শুরু হলো সেটা হচ্ছে যে এই যে স্বপ্না বলে যে মেয়েটা, বাচ্চা মেয়েটা, এই স্বপ্না স্কুলে যখন যেত তখন এই স্বপ্নার একজন বন্ধু ছিল যার নাম ছিল মায়া। গল্পের খাতিরে বা ঘটনার খাতিরে যাই বলি না কেন, মায়ার একটু চেহারার বর্ণনা আমাকে দিতে হবে। মায়া একদমই খাটো, একটু খাটো ছিল এবং একটু ঝুঁকে টাইপের চলতো, ঠিক আছে, সোজা চলতে পারতো না, এবং চুলগুলো খুব একটা যে ঘন ছিল তা নয়। মায়ার যে মায়ার মাথায় না কিছু কিছু জায়গায় খাবলানো টাইপের ছিল, কিছু জায়গায় চুল ছিল না। অনেক সময় দেখে মনে হতে পারে মায়াকে যে কেউ হয়তো খাবলে ওর চুলটা তুলে নিয়েছে। আচ্ছা। মাথার এরম কিছু জায়গায় এরকম জিনিসপত্র ছিল। এবার রিন্টু মাসি যেহেতু এই স্বপ্নাদের বাড়িতে থাকতো 24 ঘন্টাই বলতে গেলে, রিন্টু মাসি তাই স্বপ্নাকে স্কুলেও নিয়ে যেত, আবার নিয়েও আসতো, এইরকম ব্যাপারটা হতো আর কি। তো খুব স্বাভাবিকভাবেই তাই রিন্টু মাসি স্বপ্নার যে বন্ধুরা ছিল, যাদের সাথে স্বপ্না খুব ভালোভাবে মিশতো, তাদের প্রত্যেককেই চেনে বা চিনত। এবার রিন্টু মাসি আমাকে বলছে যে মায়ার চেহারাটা তো বর্ণনা দিয়েছে, এবার বলছে মায়া না খুব অদ্ভুত ধরনের মেয়ে ছিল। কিরকম অদ্ভুত ধরনের ব্যাপারটা? রিন্টু মাসি প্রায়ই দেখেছে যে মায়া যেতে আসতে না বিড়বিড় করে কথা বলতো, ঠিক আছে। অনেকবার রিন্টু মাসি জিজ্ঞাসা করেছে তুই কার সাথে কথা বলছিস, মায়া কোনো উত্তর দিত না। মায়া অনেক সময় হাসতো, নিজের মনেই হাসতো। এবার কি হয়, বাচ্চাদের অনেক সময় খেয়াল খুশিতে না নিজের মনে কথা বলে, হাসে, এরকম অনেক সময় দেখা যায়। কখনো মনে আনন্দ পেলো, হাসতে শুরু করলো, কখনো দুঃখ পেলো, কাঁদতে শুরু করলো। এবং মায়া এই ঘটনাগুলো অহরহ ঘটাতো স্কুলে যাওয়া আসার পথে। এবার যে সমস্যাটা মেন হলো সেটা হচ্ছে যে আর একটা কথা বলে নি, স্বপ্না রিন্টু মাসিকে এসে সমস্ত কিছু শেয়ার করত, স্কুলে কি হচ্ছে না হচ্ছে, মায়া কি বলছে না বলছে। এবার এই স্বপ্না রিন্টু মাসিকে জানিয়েছিল যে মায়া মেয়েটা এতটাই অদ্ভুত ছিল, বাড়ি থেকে তো কোনো রকম হোমওয়ার্ক করে আনতোই না, পড়াশোনাও সেভাবে করতো না, কিন্তু যেই মুহূর্তে ম্যাম বা স্যার জিজ্ঞাসা করতো, হয়তো জিজ্ঞাসা করলো যে মেগাস্থিনিস কোন বইটা লিখেছিলেন, এবার উত্তরটা ইন্ডিকা, তো দেখা যেত যে মায়া না দুম করে ইন্ডিকা উত্তরটা দিয়ে দিচ্ছে।
স্বপ্না এদিকে পড়া পারেনি, স্বপ্নাকে ক্লাস থেকে বার করে দিচ্ছে। এইবার এখানে যে অদ্ভুত জিনিসটা সেটা হলো যে স্বপ্না যখন ক্লাসটা পেরিয়ে মায়াকে জিজ্ঞাসা করতো এই ইন্ডিকা কার লেখারে, ও কিন্তু তখন আর উত্তরটা দিতে পারছে না, মেগাস্থিনিস লিখেছে। অথচ ক্লাসের ওই সময় যখন ম্যাম বা স্যার জিজ্ঞাসা করছেন তখন সে বলে দিচ্ছে। এরকম অনেক ক্ষেত্রে হয়েছে, দেখা গেছে যে মায়া কোনো হোমওয়ার্ক করেই আনেনি, খাতাটা ব্ল্যাঙ্ক, স্বপ্নাও এদিকে করেনি, স্বপ্নার খাতা ছুঁড়ে ফেলে দিয়েছে ম্যাম। মায়া যখন খাতাটা নিয়ে গেছে ম্যামের কাছে বা স্যারের কাছে দেখাতে, তখন স্বপ্না দেখছে যে যে ব্ল্যাঙ্ক পেজটা ছিল সেটা পুরো ভরাট, অর্থাৎ হোমওয়ার্কটা করা। স্বপ্না এটার কোনো ব্যাখ্যা খুঁজে পেত না। স্বপ্না এগুলো রিন্টু মাসিকে এসে বলতো, রিন্টু মাসি শুনতো, কিন্তু খুব একটা কিছু পাত্তা দিত না। এইবারে শুরু হলো অন্য রকমের কিছু কাণ্ড কারখানা। কিরকম? স্বপ্না একদিন জিজ্ঞাসা করলো যে মায়া তুই তো হোমওয়ার্ক করে আসিস না, পড়া পারিস না, এদিকে যেই টাইমে নির্দিষ্ট সময়ে স্যার বা ম্যাম জিজ্ঞাসা করেন তখন তোর খাতায় হোমওয়ার্কগুলো কে করে দেয়, বা তুই পড়াগুলো বলতে পারিস কি করে, অ্যান্সারগুলো এত স্পষ্টভাবে দিস কি করে? এর উত্তরে মায়া বলল আমাদের বাড়িতে কালো রঙের ছোট ছোট পুতুল পুজো হয়, যে পুতুলগুলোর গায়ে সিঁদুরে তিলক মাখানো থাকে, এবং সেই বাচ্চা তো ওই ভার্সন করেই আমি বলছি, ঠিক এইভাবে বলেছে যে স্বপ্না যেভাবে দেখিয়েছিল আর কি রিন্টু মাসিকে, সেইভাবেই খানিকটা বলছে যে ওই পুতুলগুলো ভীষণ রাগী, ওদের কথা না শুনলে অনেক খারাপ হয়, যেমন আমার মায়ের হয়েছিল। এইবার এইখানে বলে রাখি, স্বপ্না একটু চমকে ওঠে এই কথাটা শুনে। স্বপ্না বলে তোর মা তো মারা গেছে, তোর মায়ের কি করে অনিষ্ট করেছে ওই ছোট ছোট কালো পুতুলগুলো যেগুলো তুই খারাপ প্রকৃতির বলছিস? বলছে ওই পুতুলগুলোর কথা মা শোনেনি বলেই তো মা মারা গেছে। স্বপ্না একটু চমকে উঠেছিল। স্বপ্না জিজ্ঞাসা করেছিল ওই পুতুলগুলো কে পুজো করে? বলেছিল ওই পুতুলগুলোর পুজো করে আমার বাবা আর ঠাম্মা। ওই পুতুলগুলো পুজো করার পর বাড়িতে কালো কালো ছায়ারা আসে, দিয়ে ক্লাসের একটা কোণার দিকে আঙুল তুলে দেখাচ্ছে স্বপ্নাকে যে ওই যে ওরা আসে, ওই যে ওখানে কালো ছায়া, তুই দেখতে পাবি না, ওরাই আমাকে হোমওয়ার্ক করিয়ে দেয়, ওরাই আমাকে আনসার বলে দেয়, আমি তাই বলতে পারি, কিন্তু ক্লাস যখন শেষ হয়ে যায় তখন আমি কিছুই বলতে পারি না। তো স্বপ্না এটা শুনে একটু হতবাক হয়ে যায়, কি বলবে বুঝতে পারে না। স্বপ্না প্রচুরবার ক্লাসের এদিক ওদিক তাকাতে থাকে, কোনো কালো ছায়া দেখতে পায় না। তার সাথে এই কথাগুলো বলার পাশাপাশি মায়া আরও কিছু অদ্ভুত কথা বলেছিল, যেগুলো যথেষ্ট হাড়হিম করা, শুনলে খুবই ভয় লাগবে। যেমন বলেছিল, মায়া বলছে, ওর ভার্সনটা ঠিক ওই রকম করেই আমি বলছি, আমার মা মারা গেছে তো কি হয়েছে, আমার মা এখনো আমার সাথেই থাকে, আমার সাথে রাত্রিবেলা শোয়, আমার সাথে গল্প করে, আমি দুঃখ হলে মায়ের সাথে শেয়ার করি, আমার যখন আনন্দ কিছুতে হয় তখন সেটাও আমি মায়ের সাথে শেয়ার করি। কি বলছো? হ্যাঁ, রিন্টু মাসি পুরো এইভাবে বিবরণ দিচ্ছে, স্বপ্না তো এসে সব বলছে বাড়িতে। এইবার রিন্টু মাসি বলে যে তুমি মায়ার সাথে বেশি মিশো না, কারণ রিন্টু মাসি বুঝতে পারে যে স্বপ্না মায়ার সাথে মিশে না, কেমন যেন একটা অন্যরকম প্রকৃতির হয়ে যাচ্ছে। কিরম প্রকৃতির হয়ে যাচ্ছে আমি বিশদেই বলি। স্বপ্নার জেদটা একটু বেড়ে যাচ্ছে, যে কোনো কিছু ব্যাপারে ভীষণ জেদ হয়ে যাচ্ছে। খাবারের যে খাবার খাওয়ার যে ব্যাপারটা আর কি, খিদেটা অত্যাধিক বেশি পরিমাণে হচ্ছে। পড়াশুনো যেটুকুনি করতো সেটুকুনিও আর করছে না, কিছু বললেই প্রচণ্ড অবাধ্য হয়ে যাচ্ছে। বাবা মাকে বারবার করে খালি এটাই হুমকি দিচ্ছে যে তোমরা যদি আমাকে বকো আমি মায়ের বাড়ি চলে যাব, তোমাদের বাড়িতে আর আসবো না। এবং এই জিনিসটা দিনকে দিন বাড়তে থাকে প্রচণ্ডভাবে। এবার এই যে স্বপ্না অবাধ্য হয়ে যাচ্ছে, স্বপ্না পড়াশুনো করছে না, চারিদিক থেকে কমপ্লেন আসছে, খুব স্বাভাবিকভাবে বাবা মা ক্ষেপে যাচ্ছে। বাবা মা একদিন স্বপ্নাকে এর মধ্যেই প্রচণ্ডভাবে মারধর করা শুরু করে। আচ্ছা। স্বপ্নার বাবা মায়ের প্রতি রাগ হয়, বিশেষ করে মায়ের প্রতি, কারণ মা তো প্রত্যেকটা ক্ষেপেই মুখ করতে থাকে, বকতে থাকে। বাবা তো আর সবসময় বাড়িতে থাকে না আমাদের কারোর,
কাজে কর্মে তাদের বেরোতে হয়। স্বপ্না স্কুলে এসে মাকে বলছে, আমার মাকে শাস্তি দিতে পারবি? তোর কালো পুতুলগুলোকে বলে, ছায়াগুলোকে বলে, তোর মাকে তো ওরা শাস্তি দিয়েছিল, আমার মাকে শাস্তি দে না, মা আমাকে সারাদিন বকে, মেরেওছে, এরকম ধরনের ব্যাপার স্যাপার বলছে। এইরকম কথা শুনে মায়া হেসে বলে, হ্যাঁ আমি শাস্তি তোর মা পেয়ে যাবে, ঠিক কোনো অসুবিধা হবে না, তুই বলিস তোর কার কার ওপর রাগ আছে, আমি পুতুলকে বলে, বাবা ঠাম্মাকে বলে সব ব্যবস্থা করিয়ে দেব। এই ঘটনাটা ঘটার পরে ঠিক 2 দিন হয়েছে, স্বপ্নার মা ওই বাড়ি থেকে বেরিয়ে উঠোন পুরো শুকনো, কোথাও কোনো জলের ছিটে ফোঁটা পর্যন্ত নেই, সেই শুকনো উঠোন দিয়ে যেতে গিয়ে হাতে মনে হয় কিছু থালামালা ছিল, ঠাকুর ঘরে উনি যাচ্ছিলেন, শুকনো উঠোনে আছাড় খেয়ে পড়লেন। এমনভাবে আছাড় খেয়ে পড়লেন, হাড়গোড় ভেঙে গেল। হাড়গোড় ভেঙে ডাক্তার বলল বেশ কিছু মাস বেড রেস্ট নিতে হবে। এবার ওই যে সময়টা পড়ছে, স্বপ্নার মা ওই সময়ের বিবরণ দিচ্ছে রিন্টু মাসি, বলছে আমি উঠোনের এক পাশে ছিলাম, আমি আমার মতো কাজ করছিলাম, মোচা টোচা কাটছিলাম ওই দিকটায় বসে, আমি দেখলাম ভদ্রমহিলা বেরোলেন, কোথাও কোনো কিছু জলের নামগন্ধ কিচ্ছু নেই। ভদ্রমহিলা যখন পড়ছেন তখন ভদ্রমহিলার পিছনে একটা কিন্তু কালো ছায়া, বলছে মিশমিশে কালো রঙের ছায়া, ভদ্রমহিলা এরম করে পড়ে যাচ্ছেন শটান হয়ে, ওই ছায়াটাও নাকি ওইভাবে শটান হয়ে ওই মানে পড়ার মতো ভঙ্গিতে মিলিয়ে গেল। আচ্ছা। এবং স্বপ্না মায়ের পড়ে যাওয়াটা দেখছে, কিন্তু বাঁচাতে আসছে না, উল্টে স্বপ্নার ঠোঁটের কোণে বাঁকা হাসি, মানে স্বপ্না যেটা চেয়েছিল সেটাই হচ্ছে, মা শাস্তি পেয়েছে এবং পেল। ভদ্রমহিলা পড়ে গেলেন। রিন্টু মাসি এসে স্বপ্নাকে বলল যে এরকম মা পড়ে গেছে, খুব সাবধানে থাকতে হবে। স্বপ্না উত্তর এটাই দিল যে মা যেরকম আমার সাথে করেছে তার শাস্তি মা পেয়েছে, ঠিক হয়েছে। এবার এটা কিরকম অদ্ভুত ধরনের একটা আচরণ, একটা মেয়ের মা পড়ে গেছে, মেয়ে যতই ছোট হোক না কেন মেয়ের মুখ থেকে তো এই ধরনের কথা বেরোনোটা খুব একটা স্বাভাবিক ব্যাপার নয়, একদমই না। মিন্টু মাসির কিন্তু খটকা লাগে। এইবারে আসি আর একটা প্রসঙ্গে। স্বপ্নার যে স্যার, সে বাড়িতে এসেছে পড়াতে, যথারীতি স্বপ্না তো পড়াশোনা আর করছেই না, আগে যাওয়া বা করতো, এখন আর সেটাও করে না। স্বপ্নাকে বকেছে, প্রচণ্ড বকেছে, এবং যেহেতু স্বপ্নার মা এখন শয্যাশায়ী হাড়গোড় ভেঙে, এবং রিন্টু মাসি ওর দেখভাল করতো, তাই রিন্টু মাসিকেই ডেকে বলেছে যে হ্যাঁ এরকম স্বপ্না পড়াশোনা করছে না, আপনারা একটু দেখুন, এইরকম ভাবে বকেছে টকেছে। রিন্টু মাসি বলছে যে আমি খেয়াল করছি ওই যে স্যার যেভাবে বকছে, প্রত্যেকটা বকার দমকে ওই স্বপ্নার না মুখ চোখের ভঙ্গিটা মানে পুরো বদলে যাচ্ছে, মানে একটা রাগ ফুটে উঠছে, মারাত্মকভাবে ভেতর থেকে একটা রাগ ফুটে উঠছে, এবং এরকম ভাবটা হচ্ছে যে তুমি আমাকে বকলে তো এবার দেখো তোমার কি হয়। হয়তো ও মুখে বলছে না, কিন্তু অভিব্যক্তিটা ওইভাবে প্রকাশ পাচ্ছে। 2 দিন পর স্যার আবার পড়াতে এসেছেন। রিন্টু মাসি বলছে আমি পুরো সুস্থভাবে উনি পড়াতে এলেন, চা বিস্কুট যা যা দেওয়ার সমস্ত কিছু আমি দিলাম, পড়ালেন, স্বপ্নাকে বকাবকিও করলো, সবই ঠিক আছে। রিন্টু মাসি বলছে আমি দেখছি সে যখন সাইকেলটা নিয়ে মানে উঠোনটা পেরিয়ে গেটটা খুলে বেরোতে যাবে, মেন রাস্তায় যখন সাইকেলটা বার করছে, সেই আবার একটা কালো ছায়া ঠিক স্যারের পেছনেই রয়েছে। কালো ছায়াটা স্যারের মৃগী রোগ ছিল, সুস্থ অবস্থাতে এসেছে, বেরোনোর সময় যে রিন্টু মাসি দেখছে কালো ছায়াটা, মৃগী রোগটা হঠাৎ করে কিভাবে স্যারের শরীরটাকে পুরো একদম মানে মৃগীতে উনি পুরো আক্রান্ত হয়ে যাচ্ছেন। মানে উনি অলরেডি রুগী ছিলেন, সুস্থ অবস্থায় এসেছিলেন, সেটা ঠিক আছে, কিন্তু হঠাৎ করে ওই সময় মৃগী হওয়াটা তো একটা অদ্ভুত ধরনের ব্যাপার। না ওনার খুব স্ট্রেস গেছে, না ওনার কিছু হেডেক রয়েছে, কিছুই নেই, হঠাৎ করে ওরকমভাবে প্রচণ্ডভাবে মৃগীতে উনি কি বলবো আক্রান্ত হয়ে গেলেন, অসুস্থ হয়ে গেলেন। পাড়ার লোক জমাট বেঁধে গেল, মানে সব একদম জমে বলতে লাগলো এই বাড়িতে পড়াতে এসেছিল মাস্টার, এখন মাস্টারমশাই অসুস্থ হয়ে গেছেন। সে ভিড় আর সামলানো যায় না। এবার এই সময় রিন্টু মাসি বলছে স্বপ্নার কিন্তু এত
এত লোক এসে গেছে যে ভিড়ে ভিড়াক্কার চারিদিকে। স্বপ্না কিন্তু জাস্ট ওই তোমার জানলার গ্রিলটা ধরে দাঁড়িয়ে দেখছে এবং মুখের মানে সেই ঠোঁটের কোণে বাঁকা হাসি। রিন্টু মাসি এবার বুঝতেই পেরেছে যে কিছু একটা অসুবিধার ব্যাপার আছে, না হলে এরকম ভাবে হয় না। হঠাৎ হঠাৎ বাড়িতে কালো ছায়া আসবে কেন, কি করতে? এক্স্যাক্টলি। এবার রিন্টু মাসি এইসব ঘটনার পর স্বপ্নাকে জিজ্ঞাসা করেছে যে তুই কি কিছু করেছিস বা কাউকে কি কিছু বলেছিস, এরকম অঘটন কি করে ঘটলো আমাদের বাড়িতে? আমি তোর বাবার সাথে এই ব্যাপারটা নিয়ে কথা বলবো। স্বপ্না ওইটুকুনি মেয়ে থ্রেট দিচ্ছে রিন্টু মাসিকে, তুমি যদি কিছু বলো তাহলে কিন্তু তোমারও ঘোর বিপদ হবে। সব থেকে ভালো হবে তুমি যদি নিজে বাঁচতে চাও তাহলে এইসব ঘটনা কাউকে বলো না, পুরোপুরি চুপ করে থাকো। ভাবা যায়। হ্যাঁ। তারপর তো এই ঘটনা মারাত্মকভাবে একটা মোড় নিল। আস্তে আস্তে এইবারে কি করছে, মায়া স্বপ্নার উপরে নানাভাবে জোর খাটাতে লাগলো। কিরকম জোর খাটাতে লাগলো? স্বপ্না পরের দিন স্কুলে গিয়েছে, স্বপ্না বলছে এরকম আমি যা যা বলেছিলাম সব হয়েছে, মা শাস্তি পেয়েছে, স্যার শাস্তি পেয়েছে। এইবার মায়া বলছে যে তুই যেটা বলেছিলি সেটা তো হয়ে গিয়েছে, এইবার তোকে কিন্তু পুতুলের কথা শুনতে হবে, না হলে কালো ছায়ারা রেগে যাবে। তো স্বপ্না তো বাচ্চা মেয়ে, স্বপ্না বলছে কি শুনবো আমি, কি করতে হবে পুতুলের জন্য? বলছে তোকে আমার সাথে আমার বাড়ি যেতে হবে, বাবা ঠাম্মা বলে দিয়েছে তোকে যেতেই হবে, না হলে কিন্তু অনেক অসুবিধার ব্যাপার স্যাপার হয়ে যাবে। স্বপ্না কিন্তু যায়নি সেদিন। স্বপ্না স্কুল থেকে বেরিয়ে রিন্টু মাসিকে বলেছে যে এরকম মায়া আমার ওপর জোর খাটাচ্ছে, আমাকে ওর বাড়ি যেতে বলেছে, আমি কি যাব? রিন্টু মাসি কিন্তু পরিষ্কার বলে দিয়েছে না, মায়াকে এবার ইগনোর করতে হবে, কারণ রিন্টু মাসি বুঝতেই পেরেছে যে যদি মায়ার সাথে স্বপ্না আর মেশে তাহলে ব্যাপারটা পুরোপুরি সাংঘাতিক লেভেলের কিছু হয়ে যাবে। রিন্টু মাসির কথা অনুযায়ী স্বপ্না কিন্তু মায়াকে ইগনোর করা শুরু করে, কথা বন্ধই করে দেয়। এইবারে মায়া এসে ক্লাসরুমে বলতে থাকে, স্বপ্না তোর কিন্তু বিপদ হবে, তুই আমাদের বাড়ি চল, তোর রক্ত চাই। ভাবো, রক্ত চাই? হ্যাঁ। ওকে, তারপর? হ্যাঁ, এবার এই প্রসঙ্গে আমি জাস্ট আমি একটু বাইরের একটা কথা বলি। এইরকম ধরনের একটা ঘটনা কিন্তু আমিও ছোটখাটো ফেস করেছিলাম। কিরকম? সেটা আমি বলি, আমারও একটা বন্ধু ছিল, সে আমাকে এইসব বলতো না, সে আমাকে ভয় দেখাতো, হোমওয়ার্ক দেখাতে হবে, পড়া বলে দিতে হবে, না হলে না সে আমাকে বলতো কি ওই তোর পেছনে যে আছে সে তোকে মেরে ফেলবে। এটা আমি কোনোদিন বাড়িতে বলিনি, এটা আমি প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন তো এইসব কথা মাথায় আসতো না, ভয় পেয়ে যেতাম, অল্পতেই সিঁটিয়ে বসে থাকতাম। মনে আছে আমার খুব ভালো করে, ও না এইভাবে আমাকে ব্ল্যাকমেল করতো। তো যখন রিন্টু মাসির কথাটা আমি শুনেছিলাম, স্বপ্নার এই ব্যাপারটা, মায়া যেভাবে স্বপ্নাকে চাপ দিচ্ছিল, তখন আমি এটার সাথে রিলেট করতে পারি। আমাকেও না আমার ওই বন্ধুটা লাস্ট বেঞ্চেই বসে থাকতো এবং আমাদের না বেঞ্চগুলো রোটেশন হতো। তখন আমাকে এইরকম ওই খোলা জানলা ছিল আমাদের, ওই খোলা জানলার দিকে একটু ঝোপঝাড় ছিল আমাদের প্রাইমারি স্কুলের পেছন দিকটা, তখন না আমাকে ওই দিকটা দেখিয়ে দেখিয়ে এরকম ধরনের কথা বলতো, তুই আমাকে দেখা, না হলে কিন্তু তোকে ওরা শেষ করে দেবে, মেরে দেবে, এইরকম ধরনের, ধাক্কা মেরে ফেলবে, এই রকমের জিনিসপত্র। যাই হোক, আবার মূল ঘটনায় ফিরে আসি। এইবার যে ব্যাপারটা হলো, ইগনোর করা তো শুরু করলো, খুব ভালো কথা। স্বপ্নার আচার আচরণে এবার অদ্ভুত ধরনের অন্যরকম ব্যাপার চলে এলো। যেমন রিন্টু মাসি বলছে স্বপ্নাকে নিয়ে শুয়েছে, কারণ রিন্টু মাসি তো নিজের বাড়িও যায় না, কারণ ওখানেও সুখ শান্তি নেই। স্বপ্নাকে নিয়ে শুয়েছে, সমানে রিন্টু মাসি অনুভব করতে পারছে যে খাটের আশপাশে যেন কেউ একজন ঘুরছে, যে স্বপ্নাকে ডাকার চেষ্টা করছে, পোক করার চেষ্টা করছে। আচ্ছা, কিন্তু এখানে একটা মজার ব্যাপার আছে। রিন্টু মাসি উপলব্ধি করতে পারছে যে ঘরের মধ্যে কেউ আছে যে স্বপ্নাকে ডাকার চেষ্টা করছে বা নিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু তাকে দেখতে পাচ্ছে না রিন্টু মাসি। এবার কিভাবে সেটা বুঝতে পারছে যে ঘরের মধ্যে কেউ আছে? যেমন রিন্টু মাসি বলছে আমি উঠলাম, উঠে দেখলাম স্বপ্না ঠিক আছে কিনা, হঠাৎ করে মনে হলো যে পাশ থেকে একটা গায়ের কাছ থেকে একটা হাওয়া টাইপের কিছু বেরিয়ে গেল, বা স্বপ্না ঘুমের ঘোরে কারোর সাথে একটা কথা বলছে, হাত দিয়ে দেখাচ্ছে, তাকে দূরে ঠেলে সরানোর চেষ্টা করছে, কেউ ওকে ধরতে আসছে, ও দূরে এরাম এরাম করে হাত দিয়ে ঠেলছে।
ঘুমের ঘোরে স্বপ্না চেঁচাতে লাগছে, আ হা হাউ হাউ করে একটা বিশ্রী রকমের চেঁচানো, যেটা শুনে রিন্টু মাসির গায়ে কাঁটা দিয়ে দিচ্ছে। রিন্টু মাসি বুঝতে পারছে না যে স্বপ্নার সাথে রাত্রিবেলা ঘরে থাকাটা সেফ হবে কিনা, কারণ স্বপ্না তো কেমন অদ্ভুত ধরনের ব্যাপার স্যাপার করছে। ঠাকুর ঘরে যখন শাঁখ বাজছে বা প্রদীপ জ্বালাতে যাচ্ছে, রিন্টু মাসিকে পেছন থেকে ঠেলে দিচ্ছে। তুমি ভাবো, একজন মানুষ ধুনো দিতে যাক কি প্রদীপ জ্বালাতে যাক, তাকে যদি আচমকা ঠেলে দেয়া হয়, তাহলে তো সেটা পুরো উদ্দেশ্য প্রণোদিতভাবেই ঠেলা হচ্ছে, কারণ জানে যে সামনের আগুনে সেই মানুষটা পড়ে যেতে পারে বা লেগে যেতে পারে কোনোভাবে তার শরীরে। এটা তো নর্মাল আচরণ না কোনোভাবেই। খাবার দেয়া হচ্ছে, একে তো খিদে ওর বেড়েই গিয়েছিল, খাবার যখন দেয়া হচ্ছে সেই খাবারগুলো নিয়ে ও না খেয়ে ভাতগুলো তরকারিগুলো চটকাচ্ছে। চটকানো মানে সেই লেভেলের বিশ্রী রকমের একটা ব্যাপার আর কি, সেরকম ধরনের চটকানো, মানে ভাতের ধরো দলা করে দিচ্ছে। একটা সময় এরকমও হয়েছে ছোটদের মতো, রিন্টু মাসি বলছে আমি দলা করে দিয়েছি মাছ ভাত সব, যেরকম ছোটোবেলায় বাচ্চাদের দেয় দলা করে করে, সেই দলা করা যে ভাতের সেটা ছুঁড়ে ছুঁড়ে মারছে, বাইরের দিকে মারছে। আর একটা জিনিস এই সময় খেয়াল করা গেছিল, প্রায় না বাড়িতে কাক ডাকতো, ঠিক আছে, কালো বিড়াল ঘুরে বেড়াতো, এই রকম ধরনের জিনিসপত্র তখন নাকি ওখানে হতো। কাক ডাকাটা তো ন্যাচারাল। হ্যাঁ, মানে মানে অসময়ে ধরো তোমার আচ্ছা, দুমদাম রাতে করে, হ্যাঁ অসময়ে কাক ডাকছে কি বিড়াল ঘুরছে, বিড়ালের যে কান্নাটা হয় সেটাও একটা কিরকম কিরকম লাগে, এই রকম ধরনের ব্যাপার স্যাপারগুলো কিন্তু হচ্ছিল ক্রমশই। এছাড়াও আরও আর একটা জিনিস যেটা শুরু হলো, সেটা হলো যে রিন্টু মাসি ঘুম থেকে উঠে দেখছে স্বপ্নার গায়ে না কালো কালো কালশিটের দাগ, যেন কেউ ওকে ঘুমের মধ্যে মেরেছে, মানে অত্যাচার করছে রীতিমতো। আচ্ছা, এবং স্বপ্না যে কাঁদতো বা কারোর সাথে কথা বলতো বা কাউকে যে দূরে ঠেলে সরিয়ে দিতে চাইতো, রিন্টু মাসির ধারণা সত্যি সত্যি রিন্টু মাসি তাকে দেখতে পাচ্ছে না, কিন্তু কেউ এসে স্বপ্নাকে ওই অবস্থাতেই মেরে চলে যাচ্ছে। এরকমও হয়েছে রিন্টু মাসির পাশে হাত দিয়ে দেখেছে স্বপ্না নেই, স্বপ্না কোথায় না খাটের তলায় গুঙিয়ে গুঙিয়ে কাঁদছে। এবার স্বপ্নার কিন্তু ঘুমের মধ্যে চলাফেরা করার অভ্যেস নেই, তাহলে স্বপ্না খাটের তলায় যাচ্ছে কিভাবে? আইদার কাউকে ভয় পেয়ে, খুব ভয় পেয়ে কাউকে দেখেও খাটের তলায় লুক, না হলে কেউ ওকে জোর করে খাটের তলায় ঢুকিয়ে দিচ্ছে। এবং কালশিটের দাগটা আস্তে আস্তে সারা শরীর ময় হতে শুরু করলো। এবার রিন্টু মাসি ভাবলো যে না, এইবার কিন্তু স্বপ্নার বাবাকে কথাটা বলতেই হবে, কারণ মা তো শয্যাশায়ী, মাকে তো এই কথাটা বলে এখন মানে আরো তাহলে উনি আতঙ্কিত হয়ে পড়বেন শরীর খারাপের মধ্যে। এই সময় যে ব্যাপারটা হলো সেটা হচ্ছে যে স্বপ্নার কোচিংয়ে পড়তে গিয়ে একটা ছেলের সাথে আলাপ হলো, এবং এটা যে পরপর হচ্ছে তা তো নয়, এর ভিতরে অনেক মাস গড়াচ্ছে। এবার অত তো নির্দিষ্টভাবে আমরা ফ্রেম করে করে বলতে পারি না, পুরো ঘটনাটা এখানে আর কি বলছি। এর মধ্যে অনেকটা সময় চলে গেছে, অনেকটা মাস গড়িয়ে গেছে। স্বপ্নার একটা ছেলের সাথে আলাপ হয়, তমাল বলে ছেলেটা, খুব ভালো ছেলে। স্বপ্নাকে আস্তে আস্তে পড়াশুনোর প্রতি আর কি আগ্রহী করতে সে কিন্তু যথেষ্টভাবে সাহায্য করত, যেমন হোমওয়ার্কে দুজনে একসাথে মিলে করা, তারপর পড়াশুনো একসাথে করা। এবার রিন্টু মাসি সেই সময় স্বপ্নার বলতে পারি হচ্ছে পরোক্ষভাবে আর কি গার্জিয়ান হয়ে উঠেছিল, কারণ স্বপ্নার মা অসুস্থ, বাবা তো কাজে যান সেই কারণে। এবং ওই রিন্টু মাসির ওপর স্বপ্নার বাবা মা ভীষণভাবে বিশ্বাসী ছিল আর কি, ভীষণ ভরসা করত। এবার রিন্টু মাসিও চাইতো যে একটা ভালো সঙ্গতে পড়ে স্বপ্না যদি ভালো হয় তাহলে তো খুবই ভালো, ভালো সঙ্গে সবসময় ভালোই হয় আমরা জানি। এবারে এখানেও হলো অন্য রকমের একটা কাণ্ড। কিরকম কাণ্ড? তমালের সাথে স্বপ্নার বন্ধুত্বটা যত বেশি বাড়তে লাগলো না, তত বেশি মানে একটা সময় রিন্টু মাসির দেখে মনে হতো স্বপ্না সত্যিই ভালো হতে চাইছে। যতক্ষণ তমাল রয়েছে ততক্ষণ কিন্তু স্বপ্না পুরো অন্যরকম, স্বপ্না আস্তে কথা বলে, স্বপ্না ভদ্রসভ্যভাবে খায়, রিন্টু মাসির ওপর কোনো জেদাজেদি চিৎকার চেঁচামেচি কিচ্ছু করে না। কিন্তু তমাল যেই মাত্র বাড়ি থেকে বেরিয়ে যায়, স্বপ্নার কিন্তু অন্য রকমের সত্তা চলে আসে, মানে আগের মতো তেজি, জেদ করে, খাবার ছুঁড়ছে, নোংরা করছে। আচ্ছা, আরেকটা জিনিস যেটা এই সময় দেখা যেত, স্বপ্না না লাইট সহ্য করতে পারতো না। আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে একটা জিনিস যেটা হচ্ছে, তমাল থাকাকালীন কিন্তু ওর পুরো অন্য রকমের ব্যাপার, তমাল চলে গেলেই ওর সত্তাটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাচ্ছে।
এইবার রিন্টু মাসি একটা জিনিস খেয়াল করলো যে তমালের সাথে যত বেশি বন্ধুত্বটা বাড়ছে তত বেশি কিন্তু স্বপ্না রাতের বেলায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, আক্রান্ত হচ্ছে, কালশিটের দাগগুলো ধীরে ধীরে বাড়তে শুরু করছে। আচ্ছা, মানে অত্যাচারটা বেশি বেড়ে যাচ্ছে। কেউ হয়তো পছন্দই করছে না তমালের সাথে ওর বন্ধুত্বটা। আর ওদিকে একটা জিনিস খেয়াল করো, মায়ার সাথে কিন্তু বন্ধুত্ব এখন আর নেই, নো কন্ট্যাক্ট, ইগনোর করা শুরু করেছে। স্কুলে যাচ্ছে সবই ঠিক আছে, কিন্তু ওর পাশে কিন্তু বসেও না, মেশেও না। তার মানে একটা বন্ধুত্ব যাচ্ছে আর একটা বন্ধুত্ব কিন্তু হচ্ছে অন্য দিক দিয়ে, এবং যেখানেই হচ্ছে গন্ডগোলটা। এইবার কি হলো, রিন্টু মাসি একদিন খেয়াল করলো তমাল ভেতরের ঘরে বসে স্বপ্নার সাথে পড়াশোনা করছে। কালো ছায়া ঘরের মধ্যে রিন্টু মাসি দেখতে পেল। রিন্টু মাসির কিন্তু প্রচন্ডভাবে ভয় এসে গেল যে আবার কি অঘটন ঘটবে, এবং অঘটন ঘটলো কারণ মানুষের মন হয়তো কিছুটা হলেও টের পায় যে একটা যখন দুর্ঘটনা চলতে থাকে ওই দুর্ঘটনার জেরে যে অন্য কিছুও হতে পারে, মানুষের ষষ্ঠ ইন্দ্রিয় বলি বা মন বলি সেটা হয়তো বুঝতে পারে, অশনি সংকেতগুলো বুঝতে পারে। অশনি সংকেতগুলো বুঝতে পারে। তমাল কি হলো, সেদিন তমাল স্বপ্নার সাথে পড়াশুনো করলো, গল্প করলো, সবকিছু করলো। তমাল যখন বেরোচ্ছে তখন কিন্তু কালো ছায়াকে আবার দেখা গিয়েছে। মানে রিন্টু মাসি সেদিন দুবার কালো ছায়া দেখেছে। এর পরিণতি মারাত্মক ধরনের মর্মান্তিক হলো, মানে যেটা তুমিও আশা করতে পারছো না, যেটা আমি বলতে চলেছি। কি হয়েছিল? তমালের সেদিন বাড়ি ফেরার পথে অ্যাক্সিডেন্ট হয়। তমাল সেই অ্যাক্সিডেন্টে মারা যায়। কি বলছো? হ্যাঁ। মারা গেছে? হ্যাঁ। ওকে, তারপর? এবার ঘটনার মোড়টা পুরো অন্যদিকে চলে যাচ্ছে। কিরকম ভাবে যাচ্ছে ভাবো, একটা বাড়িতে পরপর অঘটন হচ্ছে এবং মেয়েটাকে কেন্দ্র করে হচ্ছে। সারা পাড়ার লোক কিন্তু মেয়েটাকে এবার অপয়া বলা শুরু করলো। ওকে। কারণ তার মা শয্যাশায়ী, স্যারের ওরকম হলো, বন্ধু চলে গেল, মানে সব দিক দিয়ে না সবাই বলতে লাগলো যে এই মেয়ে অপয়া, এর কিচ্ছু ভালো হবে না। রিন্টু মাসি কিন্তু স্বপ্নাকে সেই সময় ভীষণভাবে সাপোর্ট দিল, সবার বিরুদ্ধে প্রতিবাদ করলো যে এইটা কি ধরনের কথাবার্তা, এরকম কিছু ব্যাপার নয়, ওকে বারবার করে বোঝাতো আর কি। রিন্টু মাসি খেয়াল করতো যে স্বপ্না কিন্তু কিছু সময় সত্যিই স্বাভাবিক হতে চায়, কিন্তু হতে পারে না, কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হয়। ধরে নিতেই পারি বা মনে করতেই পারি যে কেউ হয়তো থার্ড পার্টি আর কি, যাকে দেখা যায় না বা বাইরে থেকে হয়তো কোনো শক্তির দ্বারা সে প্রভাবিত হচ্ছে। এইবারে কি হচ্ছে যে এই যে পাড়ার সমস্ত রটতে শুরু করেছে যে স্বপ্না অপয়া, ভালো না, ওই বাড়িতে কেউ যাস না। এবার সব পাড়ার লোক তো এক ধরনের হয় না। এইরকম ভাবে বেশ কিছু মাস চলার পরে পাড়ার একজন কাকিমা এলেন। সেই কাকিমা এসে স্বপ্নাকে বোঝালেন, রিন্টু মাসিকে বোঝালেন, স্বপ্নার মায়ের খোঁজ খবর নিলেন এবং বললেন যে এরকম আমাদের বাড়িতে স্বপ্না কিন্তু যেতে পারে, আমার ভাগ্নে তো রয়েছে, ওর সাথে স্বপ্না কিন্তু দিব্যি মিলেমিশে পড়াশুনো করতে পারে, কোনো অসুবিধা কিছু হবে না। তখন স্বপ্নার মা বললেন যে না, এরকম তো একটা অঘটন ঘটে গেছে, এই মুহূর্তে আমরা মেয়েকে বাড়িতে পাঠাবো না, তোমার যদি মনে হয় ভাগ্নেকে নিয়ে আসতে পারো। ওকে। এইবার সেক্ষেত্রে স্বপ্না কিন্তু কোনো রকম আপত্তি কিছু করেনি। এবার এই যে তমাল মারা গেছিল আর এই যে কাকিমা এসছেন, এর মাঝে কিন্তু কিছুটা মাস পেরিয়ে গেছে, আগেও বলেছি। এবার এই জিনিসটা একটু খেয়াল করবে, সেটা হচ্ছে যে কাকিমা কিন্তু ভাগ্নেকে নিয়ে পরের দিন আসেননি, ঠিক আছে? কাকিমা নিজে এসেছেন এবং কাকিমা আসলেন, সুস্থ সবল কাকিমা যখন এলেন, কথা বলছেন। আগে যখন এসেছিলেন তখন কিন্তু রিন্টু মাসি কোনো অস্বাভাবিক কিছু জিনিসপত্র খেয়াল করেনি, কিন্তু দ্বিতীয় ক্ষেপে যখন কাকিমা এলেন, যখন বাড়ি থেকে উনি বেরোচ্ছেন, তখন কিন্তু সেই কালো অবয়বকে উনি দেখতে পাচ্ছেন, মানে রিন্টু মাসি দেখতে পাচ্ছে। ঠিক যে যাচ্ছে, মানে কাকিমা যাচ্ছেন, ঠিক তার পাশে পাশে সেটে সেটে যেন মনে হয় সে চলেছে, এবং প্রত্যেকটা ক্ষেত্রেই তাই হয়েছে, কালো ছায়াকে দেখা গেছে। কাকিমা এসেছিলেন দুপুর বেলার দিক করে, বেরিয়েছেন বিকেল বেলার দিকে। সন্ধে থেকে হঠাৎ করে স্বপ্নাদের বাড়িতে ওই কাকিমার বাড়ির লোকজন এসে
খোঁজ করছে যে কোথায় গেল আর কি। মা এসছিল বা যারা এসছিল তারা এসে বলছে, মানে কাকিমার খোঁজ করছে যে এই বাড়িতে তো এসেছিল, কাকিমা তো বাড়ি ফেরেনি এখনো। আচ্ছা। এবার বিকেলবেলা বেরিয়েছে, সন্ধেবেলায় খুঁজতে এসছে, মানে কম করে ধরে নিতে পারি 1-1.5 ঘন্টার তো গ্যাপ হয়েছেই। এবং পাড়ার কাকিমা, বাড়ি এমন কিছু নয় যে ঘন্টাখানেকের উপর লেগে যাবে। কোথায় গেল? রিন্টু মাসির এবার প্রচন্ড ভাবে ভয় শুরু হয়ে গিয়েছে, কারণ সে তো দেখেছে ওই রকম কালো অবয়ব বা ছায়াটাকে। সবাই মিলে খোঁজ 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 খোঁজ, কাকিমাকে মৃত অবস্থায় পাওয়া গেছে স্বপ্নাদের যে বাড়িটা ছিল, স্বপ্নাদের বাড়ির পিছনে একটা ডোবা টাইপের ছিল আর কি, জলা জায়গাও বলতে পারি। সেই জলা জায়গার এক পাশে উবুর হয়ে, পিঠটা আর কি সামনের দিকে, ওইভাবে মৃত অবস্থায় নিথর হয়ে পড়ে রয়েছেন। সিরিয়াসলি। এবং এখানে কিন্তু ভয়ানক কাণ্ড বা মৃত্যু লীলা শেষ নয়, আরো কিন্তু আছে। প্রথমেই বলেছিলাম এই ঘটনাটা সাধারণ চিরাচরিত ঘটনার মতো নয়, একদম বুঝতে এটা পারছি। বেশ ব্যতিক্রমী ঘটনা। পাড়ার লোক তো খেপে গেছে। পাড়ার লোক এই কথাও স্বপ্নাকে বলেছে যে স্বপ্না কি ডাইনি, এরকম কেন হচ্ছে। কিন্তু স্বপ্না তো আদৌ ডাইনি নয়, এখানে তো অন্য কিছু ব্যাপার আছে। একটা কালো ছায়াকে বা কালো অবয়বকে দেখা Exactly. যাচ্ছে। এবার ভাবো, যে মেয়েটা অলরেডি অপয়ার তকমা পেয়ে মানে বসে রয়েছে, তার বাড়িতে আবার একটা অঘটন, মানে ওই পাড়াতে তো থাকাই একদম মুশকিল হয়ে যাবে। পাড়ার লোক তো প্রায় মেরে বার করে দেওয়ার মতো অবস্থা আর কি, যে কি করে এইসব জিনিসপত্র হচ্ছে, ওরা কি কিছু খাওয়ায় না কি করে। কিন্তু পুলিশের কিন্তু ব্যাপার স্যাপারও হয়েছিল, কারণ ওই বাড়ি থেকে গিয়েই তো এরম হয়েছে, আরো Exactly. আগে হয়েছে। পুলিশ তো কিছু পায়নি, কারণ কিছু তো করেইনি ওরা, তাহলে পাবেটা কি করে। কেস তো ডিসমিস হয়ে গেছে, কেস তো সেভাবে যায়নি। কি হচ্ছে ব্যাপার স্যাপার, মানে কি কে কাকে কিভাবে দোষ দেবে, কিছুই এখানে কাউকে দোষ দেওয়ার নেই। এই নিয়ে একটা মারাত্মক ধরনের সমস্যা তৈরি হয়। পাড়ার লোকেরা সবাই আর কি চাপ দিতে থাকে যে স্বপ্নাদের কিন্তু উঠে যেতে হবে। এরপরের ঘটনা আরো সাংঘাতিক। এখানে মানে কি বলবো, মানে আমি এবার বলতে যাচ্ছি পরে কি হলো। রিন্টু মাসি স্বপ্নকে না জানিয়ে স্বপ্নার বাবাকে বলে মায়ার সাথে মেলামেশার ব্যাপারটা, এবং মেলামেশার পর থেকেই এই জিনিসপত্রগুলো কিন্তু শুরু হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, পরের দিন বলা নেই কওয়া নেই, কিচ্ছু নেই। আমি যা বলতে যাচ্ছি সেটা শুনে তুমিও চমকে উঠবে। সেটা হচ্ছে, রিন্টু মাসি খবর পায় রিন্টু মাসির বর গলায় দড়ি দিয়েছে। ওকে। রিন্টু মাসি তো মানে কোনো কিছু পায় না। এবার রিন্টু মাসি একটা জিনিস মনে করে, যেটা সেদিনকেও বলেছে, সেটা হচ্ছে যে স্বপ্না কিন্তু বারবার বলেছিল যদি নিজের ভালো চাও তাহলে কোনোভাবেই কাউকে বলো না এই ব্যাপারটা। এবং রিন্টু মাসি কিন্তু বলেই দিয়েছে, তারও কিছু করার ছিল না, এক্ষেত্রে কোনো অপশন ছিল না। বলার পরে কিন্তু রিন্টু মাসিরও এরকম ধরনের সর্বনাশ ঘটলো। কিন্তু রিন্টু মাসির এক্ষেত্রে খুব একটা কিছু পড়েনি, কারণ তার বরটাও খুব একটা ভালো ছিল না, সমস্যা প্রায় লেগেই থাকতো। যাই হোক, যে কোনো মানুষ চলে যাওয়াই যথেষ্ট বাজে একটা ঘটনার হয় বা ব্যাপার হয়। তো এইসব মাথায় নিয়েই রিন্টু মাসি কিন্তু ওখানেই পুরোপুরিভাবে থাকা শুরু করে। আগেও থাকতো, কিন্তু মাঝে মাঝে যেত। বাট এখন তো আর রিন্টু মাসির কেউ রইল না, ওই বাড়িতেই রিন্টু মাসিকে থাকতে হবে। এরপর আস্তে আস্তে নানা ধরনের জিনিসপত্র এরকম ঘটতে লাগলো, যে এরকম স্বপ্নার গায়ে কালশিটের ছোপ, স্বপ্না জেদি হয়ে যাচ্ছে, এরকম নানা ধরনের জিনিসপত্র। স্বপ্নাদের বাড়িতে কেউ আসতো না, বাড়ির ছায়া বলতো না, মানে আগেকার দিনে একটা কথা ছিল না যে বাড়ির ছায়াটা ওখান দিয়ে আমরা মারাবো না, ওই বাড়িতে যাব না, এই রকম ধরনের যে জিনিসপত্রগুলো ছিল, তো সেইগুলো পুরোপুরি হতে লাগলো। মানে এক ঘরে ওরা হয়ে গেল স্বপ্নারা। ধীরে 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 এবারে কি হলো, বেশ কিছু মাস পরে স্বপ্নার মায়ের শারীরিক অবস্থা আরো খারাপ হয়ে গেল। মানে যে খালি হাড়গোড় ভাঙা নিয়ে বিছানায় শয্যাশায়ী হয়েছিল, তার তো হাড়গোড় জোড়া লেগে আবার ঠিকঠাক হয়ে যাওয়ার কথা। এটা তো হয়, কিন্তু ওর মার আরো নানা ধরনের শারীরিক সমস্যা অলরেডি চলে আসছিল। ধীরে 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 কিন্তু সে আরো বেশি অসুস্থ হয়ে পড়লো। এবং একদিন স্বপ্নার হাতে সে জল খেলো, কিছুক্ষণ পরে কিন্তু
স্বপ্নার মা আর ছিল না, মারা গেছিল। কিন্তু এখানে একটা কথা বলার, রিন্টু মাসি কিন্তু সেদিন কোনো কালো ছায়াকে দেখতেই পায়নি বাড়িতে। এবার প্রশ্নটা এখানেই চলে আসছে, তাহলে কি স্বপ্না সত্যি অপয়া, নাকি স্বপ্না সত্যি কোনো বাইরের কি বলবো খারাপ শক্তি, নেগেটিভ শক্তির দ্বারা প্রভাবিত হচ্ছে? পুরোপুরি কিন্তু একটা জটিলতার মধ্যে পরিস্থিতিটা পড়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। রিন্টু মাসি তখন বারবার করে স্বপ্নার বাবাকে বললেন যে এই বাড়িটা কিন্তু যে করে হোক বেচে দিতে হবে। এই ঘটনাটা ঘটার পরে স্বপ্না আর স্বপ্নার বাবার মধ্যে তুমুল বচসা বাঁধল। স্বপ্নার বাবা নিজে স্বপ্নাকে বলতে লাগলো, তুই অপয়া, তোর জন্যই এই ধরনের কাণ্ড কারখানা হচ্ছে। কোনো বাবার মুখ থেকে মেয়ে যদি শোনে যে সে অপয়া, এর থেকে মানে দুঃখের ঘটনা তো আর কিছু হতেই পারে না কোনোভাবেই। না। সেই দিন রাত্রিবেলাতে স্বপ্না নিজের ঘরে গিয়ে প্রচণ্ডভাবে হাউ হাউ করে কাঁদতে শুরু করলো, এবং দরজা বন্ধ ছিল। ঘরের ভিতর থেকে স্বপ্না বলতে শুরু করলো রিন্টু মাসির উদ্দেশ্যে আর কি, রিন্টু মাসি আমাকে বাঁচাও, আমার সব নিয়ে চলে গেল, আমার আর কিচ্ছু থাকলো না, আমি এখন কি করব, আমি এখন কি করব। হাউ হাউ করে সে নাকি কাঁদছে রাত্রিবেলাতে। রিন্টু মাসি বলছে আমি দরজায় ধাক্কা দিয়ে তাকে বের করতে পারছি না, ভেতর থেকে সেরকম কান্না। আর তার সাথে সে বলছে আর কি স্বপ্না যে আমি অপয়া, আমার ঘরের সামনে এসো না। পাশাপাশি সে আবার এটাও বলছে আমাকে বাঁচাও, তার মানে বাঁচাও সেই একটা অভিপ্রায়ও রয়েছে, আবার অপয়া সেটাও মেনে নিতে কষ্ট হচ্ছে। মানে সব মিলিয়ে একটা কিরকম দুর্বিষহ অবস্থা। বয়স কত হবে তখন? স্বপ্নার বয়স কত হবে, মোটামুটি ধরো ওই 16-17 মতো। কারণ ঘটনার জল তো অনেকটা গড়িয়েছে না, এটা তো আর একদিন পর হয়নি, অনেক মাস গেছে। পিন্টু মাসি বলছে আমি যে বাঁচাবো সেই উপায়টা তো নেই। এখানেও স্বপ্নার দুই ধরনের সত্তা আবার দেখা যায়। একটা সত্তায় তো স্বপ্না একদম হাপুস নয়নে কাঁদছে বাঁচার জন্য, মানে রিন্টু মাসিকে আশ্রয় করে আর কি সে থাকতে চাইছে যাতে ঠিকঠাকভাবে থাকতে পারে, অপয়া তকমাটা যাতে দূর হয়। আবার অন্যদিকে রিন্টু মাসি যখন বাঁচানোর জন্য দরজাটা মানে ওরম কাঁদছে, এবার সেই সময় আর কি সান্ত্বনা দেওয়ার জন্য দরজাটা ভাঙার উপক্রম করছে, তখন ভিতর থেকে খুব শান্ত অথচ কঠিন স্বরে স্বপ্না বলেছিল সব ঠিক হয়ে যাবে, তুমি যাও, আমাকে একটু সময় দাও। রিন্টু মাসি কিন্তু সেই কথাটার অর্থ বুঝতে পারেনি, কেউই বুঝতে পারবে না। আজকে যদি কেউ বলে কাউকে যে তুমি একটু আমাকে সময় দাও, সব ঠিক হয়ে যাবে, চট করে অপর প্রান্তে যে মানুষ এই কথাটা শুনছে সে কি বুঝতে পারবে যে এই মানুষটা খারাপ কিছু করতে পারে? দুম করে তো মাথায় আসে না সেই ব্যাপারটা। স্বপ্না এই কথাটা বলেছিল, রিন্টু মাসি ভেবেছিল যে স্বপ্না হয়তো নিজেকে সামলানোর জন্য একটু সময় চাইছে, কিন্তু রিন্টু মাসি ভুল ছিল, রিন্টু মাসি ঠিক ধরতে পারেনি। রাত্রিবেলা হয় যে দেখবে কিছু একটা তাক লাগানোর যে ব্র্যাকেটগুলো হয় না, লোহার ব্র্যাকেট আটকিয়ে তারপর তো তাকটাকে সেট করা হয়, সেই ব্র্যাকেটগুলো কিন্তু অনেক শক্তপোক্ত হয়। সেই ব্র্যাকেটে গামছা লাগিয়ে স্বপ্ন কিন্তু করে। কি বলছো? হ্যাঁ, মানে আমিও বলতে গিয়ে সত্যি মনটা ভীষণভাবে ভার হয়ে গেল, কিন্তু এই জিনিসটাই ঘটেছে। প্যাথেটিক অনন্য, প্যাথেটিক। মানে কিছু ভুল ডিসিশনস না লাইফকে পুরো শেষ করে দেয়। ভুল ডিসিশন, তারপর ভুল সঙ্গ, ভবিতব্য। মানে কার সাথে আমরা মিশছি সেইটা যদি বুঝতে না পারি, তাহলে সে যে কোন দিক থেকে কোন দিকে নিয়ে চলে যাবে, কোথায় নিয়ে গিয়ে দাঁড় করাবে আমরা কেউ জানি না। তার সাথে তো অবশ্যই আমাদের একটা ভাগ্য রয়েছে, ভবিতব্য রয়েছে, কিন্তু আমার মনে হয় সঙ্গটা না একটু বুঝে শুনে করা উচিত। অ্যাটলিস্ট আমি যার সাথে মিশছি তাকে যদি একটু ভালোভাবে, মানে পুরোপুরি হয়তো মানুষের শেষ দিনও কোনো মানুষকে চেনা যায় না, কিন্তু একটুখানি সতর্ক হওয়া, একটুখানি নজর রাখা, এই জিনিসগুলো কিন্তু আজকালকার দিন কেন বলবো, মানে পুরোপুরিভাবেই একটা মানুষের জীবন তো কখনো মসৃণ হয় না, না? মানুষের জীবনে চলার পথে সঙ্গটা ভীষণ একটা
জরুরি জিনিস, যেটা দেখে শুনে করাটাই সব থেকে ভালো। এক্স্যাক্টলি। নাহলে মানুষের জীবন পুরো মানে আলো থেকে কোথায় যে অন্ধকারে নিয়ে চলে যাবে, নিকষ অন্ধকার, মোড় ঘোরানোটা খুব মুশকিল হয়ে যায় তখন। পরে কি হলো অনন্যা? এরপরে যেটা হলো সেটা সাংঘাতিক ধরনের ঘটনা হলো, স্বপ্না স্বেচ্ছায় মারা গেল, তাও আবার ওই রকম ভাবে। এরপর যে কাণ্ডগুলো ঘটলো সেটা আমি ধীরে ধীরে বলি। যেমন রিন্টু মাসি যখনই ঠাকুর ঘরে পুজো দিতে যেত, মানে ধরো ঠাকুরকে ধূপ দেখানো বা প্রদীপ জ্বালানো, তখন সেই সময় কিছুতেই ধূপকাঠিটাও জ্বলতো না, প্রদীপটাও জ্বলতো না। মানে আগুন, যে কাজগুলো আর কি আগুনের সাহায্যে হবে, সেই রকম কাজে নানাভাবে বাধা আসতে শুরু করলো। রান্না যখন চাপাতে যেত, বারবার করে দেখা যেত কিছু না কিছু ওভেনে প্রবলেম হচ্ছে, মানে আগুনটা ঠিকঠাক মতো জ্বলতো না। সব সময় সারা বাড়িতে কিরম একটা ভার ভার পরিবেশ, মানে কারোর এনার্জি কিছুতে থাকতো না। রিন্টু মাসি মানে একতলা থেকে দোতলায় যেতে গেলেও ভয় পেত, আবার দোতলা থেকে একতলায় আসতে গেলেও ভয় পেত। রিন্টু মাসি বিশেষ করে বলছিল যে স্বপ্নার ঘরে ঢুকতে মারাত্মকভাবে একটা মানে কি বলবো, মানে ভীষণ আতঙ্কগ্রস্ত হয়ে পড়তো, মানে কিছুতেই ওই ঘরে যেতে পারতো না। এটা নয় যে ওই ঘরে একটা বিপজ্জনক ঘটনা ঘটেছে শুধু তার জন্য, কিন্তু মানে রিন্টু মাসির মনেই হতো যে ওই ঘরে ঢুকলে হয়তো স্বপ্না তার আশেপাশে কোথাও রয়েছে, কিন্তু রিন্টু মাসি তাকে চোখে দেখতে পাচ্ছে না, কিন্তু তার যে উপস্থিতি, সেই উপস্থিতিটা কিন্তু পরিষ্কারভাবে অনুভব করতে পারছে। রাত্রিবেলাতে, মানে রাত্রিবেলা করে প্রায় রাত্রিবেলাতে কি হতো, দরজায় না বারবার করে কেউ যেন দুমদুম দুমদুম করে নক করতো, মানে করাঘাত হতো, ঠিক আছে। তারপর রিন্টু মাসির কানে সব সময় যেন মনে হতো স্বপ্না আশেপাশেই রয়েছে এবং রিন্টু মাসির কানে ফিসফিস করে বলছে, আমাকে বাঁচাও, আমার সব শেষ হয়ে গেল, মানে যেটা আগে বলেছিল আর কি মারা যাওয়ার আগে। তারপরেই আবার রিন্টু মাসি শুনতো ওই স্বপ্নার গলাতেই যেন স্বপ্না এসে বলছে, সব ঠিক হয়ে গেছে না, সব ঠিক হয়ে গেছে, আমি তো আর অপয়া নেই, আমি অপয়া ছিলাম, আমি আর এখানে নেই, এই সব ধরনের নানা রকমের কথা শুনতে পেত। রিন্টু মাসি ভেবেছিল যে এটা হয়তো তার মনের ভুল, কিন্তু না, এটা তার মনের ভুল ছিল না, কারণ রিন্টু মাসি এই ধরনের ঘটনাগুলো একা ফেস করেনি, এইবার আস্তে আস্তে ফেস করতে লাগলো স্বপ্নার বাবাও। স্বপ্নার বাবা রিন্টু মাসিকে একদিন বলছেন সকালবেলা যে গতকাল রাত্রে তিনি মানে টের পেয়েছেন যে তার খাটের ধারে, মানে যেদিকে তিনি মাথা দিয়ে শোন, সেই মাথার দিকে স্বপ্না যেন বসেছিল এবং বারবার কানে কানে ফিসফিস করে বলেছে, বাবা আমি অপয়া নই, বাবা আমার সাথে অন্যরকম কিছু করা হয়েছে, আমি অপয়া নই, বিশ্বাস করো তুমি। এবার এমন একটা সিচুয়েশনে চলে গেল, মানে রিন্টু মাসিও এই ধরনের জিনিসপত্র ফেস করছে, ওদিকে স্বপ্নার বাবাও এই ধরনের জিনিসপত্র ফেস করছে, ওই বাড়িতে তো থাকার মতো অবস্থাই নেই। তখন রিন্টু মাসি বলল যে আপনি যে করেই হোক এই বাড়িটা বিক্রি করার চেষ্টা করুন, আগেও আপনাকে বলেছি, এখনও বলছি, আর চলুন আপনি অন্য কোথাও থাকুন কদিনের জন্য, আমি আমার নিজের বাড়িতে ফিরে যাই। এবার রিন্টু মাসি সেদিনকে বলছে যে রিন্টু মাসির বড়মভাবে আত্মহত্যা করে মারা গিয়েছে, কিন্তু রিন্টু মাসি নিজের বাড়িতে গিয়ে না ওই বরের কিন্তু কোনো রকম মানে মারা যাওয়ার পরে উপস্থিতি কিন্তু ফিল করেনি, বাট ফিল করেছে কিন্তু স্বপ্নার। ওই বাড়িতে গিয়ে রিন্টু মাসি নিজের বাড়িতে গিয়েও, ত্রিবেণীর ওই সাইডেই তো বাড়িটা ছিল, রিন্টু মাসি নিজের বাড়িতে গিয়েও ফিল করতে পারছে স্বপ্না যেন আশেপাশেই রয়েছে। এবারে একটা জিনিস তুমি মনে করে দেখো, ঘটনাটা শুরুতেই আমি বলেছিলাম যে রিন্টু মাসি যখন আমাদের বাড়িতে কিছুদিনের জন্য কাজ করতে এসেছিল, রিন্টু মাসি কিন্তু সকাল ছাড়া অন্য বেলাতে কাজ করতে আসতে চাইতো না। এক্স্যাক্টলি। এইবার লিঙ্কটা এখানেই কেন, মানে রিন্টু মাসি বলেও ছিল মাকে গুজগুজ করে যে আমি যেই বাড়িতে কাজ করতাম সেই বাড়ির মেয়েটা মারা যাওয়ার পর তার প্রেতাত্মাটা আমার সাথে জুড়ে গেছে। তার মানে কি, সন্ধেবেলা কাজ করতে ভয় পেত, সবসময় হয়তো তার উপস্থিতি টের পেত যে আশেপাশে কিছু রয়েছে, এবং বলছে নিজের বাড়িতে গিয়ে ওই রকম ধরনের অঘটন ঘটার পরেও তার বরের কোনো উপস্থিতি টের পায়নি, কিন্তু স্বপ্নার উপস্থিতি টের পাচ্ছে। কারণ স্বপ্না তো পুরোপুরিভাবে রিন্টু মাসির উপর নির্ভরশীল ছিল, রিন্টু মাসিকেই নিজের বন্ধুর মতো ভাবত, সব কথা শেয়ার করত। এবং এই যে লম্বা ঘটনাটা, এই ঘটনাটার ভিতরে
আমি রিন্টু মাসিকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমরা মায়ার কোনো খবর পাওনি বা খবর নাওনি, কারণ মায়া তো ওরকম অদ্ভুত ধরনের মেয়েটা ছিল। মায়ের সাথে মেলামেশার পরেই তো স্বপ্নার এইসব জিনিসপত্রগুলো হয়েছে জীবনে, মানে এই বিপদ অঘটন যাই বলি না কেন। বলছে অদ্ভুতভাবে মায়াকে কিন্তু আর দেখা যায়নি। মানে অত বছর যে ওরা ছিল, ঘটনাগুলো তো আর একদিন দুদিনের ফারাকে ঘটেনি, অনেকটা সময় ধরে হয়েছে, অনেকটা জল গড়িয়েছে। এর মধ্যে কিন্তু একদিনও মায়াকে কিন্তু দেখতে পাইনি। আমি রিন্টু মাসিকে প্রশ্ন করেছিলাম যে তোমার কি মনে হয় তাহলে যে মায়া দূর থেকেই কি কিছু এরকম কলকাঠিগুলো নেড়েছিল, মানে ও জানতোই যে যা আমি করছি সেগুলো ঠিক ফলপ্রদায়ক হয়ে যাবে? রিন্টু মাসি উত্তর দিয়েছিল হ্যাঁ তাই হয়তো হবে, কারণ মায়ারা এমন কিছু তন্ত্রমন্ত্র করতো, আমার যেটা ধারণা সেখানে মায়াকে নিজে এসে কিছু করতে হয়নি, ওইখান থেকেই সে এমন কিছু চালান করেছে বা এমন কিছু ক্রিয়াকলাপ করেছে যার ফলশ্রুতিতে আগে মানে সেই সময় একটা গোটা পরিবারের মধ্যে ভাঙন চলে এসেছে, অঘটন ঘটেছে, বিপদ ঘটেছে, নানা ধরনের সমস্ত দুর্বিষহ বিপজ্জনক ঘটনা ঘটে গেছে। এবার আমি আসবো আর একটা কথাতে, এই যে বাড়িটা অনেক চেষ্টা করেও কিন্তু বিক্রি হচ্ছিল না, চারিদিকে মানে কাগজে বিজ্ঞাপন দেয়া হয়েছে, পাড়াতে সবাইকে বলা হয়েছে যে এই বাড়িটা বিক্রি হবে। এবার এখানে একটা কথা, সেটা হচ্ছে যে পাড়ার লোক কিন্তু কেউ সেভাবে উদ্যোগ নেয়নি, কারণ পাড়ার লোক কোন সাহসে উদ্যোগ নিতে যাবে? পাড়ার লোকেরা তো সবাই জানে যে ওই বাড়িটা অভিশপ্ত হয়ে গিয়েছে, ওই বাড়িতে এমনই কিছু কাণ্ড ঘটেছে যেটা এক কথায় বলার নয়। এবার কেউ যদি রেফারেন্স দেয় কাউকে যে আপনি ওই বাড়িটা কিনুন বা ওই বাড়িটা ভাড়া নিন, তাহলে কোনো নিশ্চয়তা তো নেই যে সে একদম সুরক্ষিতভাবে থাকতে পারবে, তার বিপদ যে হবে না এরকম তো কেউ কিছু নিশ্চয়তা দিতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু পাড়ার লোকজনও হাত গুটিয়ে নিয়েছিল, বাড়িটা বিক্রি করার উদ্যোগ নিয়েও কিছু হয়নি। এই সময় বলা যেতে পারে যে স্বপ্নার বাবাও কিন্তু না অসুস্থ হয়ে আসছিল, কারণ একটা মানুষের জীবনে এত ঝড়ঝাপটা যাচ্ছে, তার স্ত্রী মারা গেলেন, বাড়িতে পরপর ওরকম অঘটন ঘটতে লাগলো, তারপর যেটা দেখা গেল সব থেকে বড় কথা সেটা হচ্ছে নিজের মেয়েটা চলে গেল, এবং নিজের মেয়ের সাথে এত বাজেভাবে ভুল বোঝাবুঝি হলো, তিনি নিজের মুখেই তার মেয়েকে দোষারোপ করে দিলেন অপয়া বলে, যার ফলশ্রুতিতে ওরম একটা বাজে কাণ্ড ঘটলো। আর একটা মানুষ কত সহ্য করতে পারে? তার মনেরও তো একটা স্বাভাবিক ছন্দ থাকা দরকার, এবং সেই ছন্দটা যখন পতন হবে তখন খুব স্বাভাবিকভাবেই সেই মানুষ আর ঠিকঠাক থাকতে পারবে না, সে মানসিক শারীরিক দুই দিক থেকেই অসুস্থ হয়ে যাবে। আস্তে আস্তে এইরকম অসুস্থতার দরুন ওই ভদ্রলোকও কিন্তু বাড়ি বিক্রির ব্যাপারে সেরকমভাবে আর ছোটাছুটি করতে পারেননি। তো কি হলো, স্বাভাবিকভাবে রিন্টুর উপর টোটালি দায়িত্বটা গেল। এইবার যে কাজটা হলো, রিন্টু যখন পুরোপুরিভাবে দায়িত্ব পেয়ে গেল তখন রিন্টু কিন্তু কোমর বেঁধে লাগলো, কারণ এইখানে আমি বলি রিন্টু মাসি কিন্তু এদিক থেকে খুব সৎ। রিন্টু মাসি একটা কথা কিন্তু স্বীকার করেছে, সেটা হচ্ছে যে রিন্টু মাসির সাতকুলে কেউ ছিল না, তার বর মারা গিয়েছে, এবং রিন্টু মাসির উপরে যখন ভার এসেছে রিন্টু মাসি জানতো যে আমি যদি এই বাড়িটার কিছু সুরাহা করতে পারি তাহলে কিন্তু আর্থিক দিক দিয়ে রিন্টু মাসিরও কিছু ভাগে আসবে, এটা কিন্তু রিন্টু মাসি পরিষ্কার খোলাখুলি জানিয়েছিল। তাই রিন্টু মাসিও কিন্তু উঠে পড়ে লেগেছিল। এবার কি হলো, কোনো একটা বাড়ির যদি তকমা কোনো একটা বাড়ি যদি তকমা পেয়ে যায় যে এটা অভিশপ্ত বাড়ি, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিক্রি হওয়াটা ভীষণভাবে চাপের ব্যাপার হয়ে যায়। ওই বাড়িটা কিন্তু বিক্রি হয়নি না, উপরন্তু সেইখানে 4 জন ছেলে ভাড়া নিল বাড়িটা। আচ্ছা, রিন্টু মাসি পরিষ্কার খোলাখুলিভাবে বলল, এই বাড়ির সমস্ত ইতিবৃত্তান্তগুলো তো আপনারা জানেনই, ইয়াং ছেলেরা তো ওখানে ওরা এইসব কিছুই মানে না, বললো একটা অঘটন ঘটে গেছে, ঠিক আছে, একটা কেন বেশিও যদি অঘটন ঘটে আমাদের কিছু অসুবিধা হবে না, আমরা ঠিক এখানে থাকবো। পাড়া প্রতিবেশীরা অনেকে বারণ করেছিল, কিন্তু কিছু ওরা কানটান দেয়নি, 4 জনে মিলে ওই বাড়িটা ভাড়া নিয়ে নিল, অ্যাডভান্স দিয়ে দিল, ঠিক আছে। এইবার প্রথম নাকি 15-20 দিন কিছু হয়নি। এবার রিন্টু মাসি কিন্তু ওই বাড়ির যেহেতু দেখভালের দায়িত্বে ছিল,
তাই রিন্টু মাসি মোটামুটি সমস্ত কিছু আর কি জানতো, যে ভেতরে কি হচ্ছে না হচ্ছে। আগে যেমন স্বপ্না সব শেয়ার করতো, এখনও রিন্টু মাসি নিজের ইন্টারেস্টে ওই বাড়ির খোঁজখবর নেওয়া শুরু করতো। কারণ আগেই বলেছি একটা সেখানে আগ্রহ ছিল তার, একটা আর্থিক দিক, মানে আর্থিক ব্যাপারের জন্য আর কি। এইবার বলি, 4 জন তো ভাড়া নিল, 15-20 দিন কেটে গেল, কোনো কিছু চাপ হলো না। এর মধ্যে ওই 20-25 দিনের মাথায় রিন্টু মাসিকে না জানিয়েই যে 4 জন ছেলে ভাড়া নিয়েছিল, তার মধ্যে একজন রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে তার প্রেমিকাকে ওই বাড়িতে নিয়ে এলো। তারা আচ্ছা, তারা একসাথে ডিনার করলো, গল্পগুজব করলো, সবকিছু ঠিক আছে। এইবার ছেলেটা পরে রিন্টু মাসিকে যেটা বলেছে সেটাই আমি একদম হুবহু তোমাকে বলছি। সেটা হচ্ছে যে ছেলেটা হঠাৎ করে মাঝরাত্রে ঘুম ভেঙে দেখছে যে তার পাশে তার প্রেমিকা কিন্তু নেই। আচ্ছা, প্রেমিকা মাটিতে রয়েছে, মাটিতে শুয়ে পড়ে রয়েছে বেহুশ হয়ে। ছেলেটার পাশে একজন মহিলার দেহ রয়েছে, যার দেহটা পুরোপুরিভাবে ঠান্ডা, নিথর এবং মুখটা টোটালি অন্যদিকে ঘোরানো। মানে তার মুখটা দেখে বোঝার উপায় নেই যে সেই সময়ে ওই ছেলেটির পাশে কে শুয়ে রয়েছে। এক্স্যাক্টলি। চোখের সামনে ওই রকম একটা বীভৎস ঘটনা দেখে ছেলেটা প্রচণ্ডভাবে ভয় পেয়ে যায়। ছেলেটা যখন চেঁচিয়ে ওঠে তখন আশেপাশে, মানে ছেলেটা চেঁচিয়ে ওঠে বলতে কি, ছেলেটা ক্রমাগত চেঁচাতে থাকে। ছেলেটা এতটাই ভয় পেয়ে যায় যে দৌড়ে গিয়ে যে দরজাটা খুলবে বা প্রেমিকাকে যে জাগাবে বা কি হয়েছে দেখবে, তার সেই জোটাও তার ছিল না। ক্রমাগত Exactly. চেঁচাতে থাকে। চেঁচানোর ফলে পাশ থেকে যখন ছেলেপুলেগুলো, মানে বাকি 3 জন যখন আসে, তারা দরজা নক করে, ছেলেটা কাঁপা কাঁপা পায়ে কোনো রকমে গিয়ে দরজাটা খোলে। খোলার পরে ওরা ভেতরে আসে। ভেতরে আসার পর দেখে যে ওই ছেলেটা যে দেখেছিল প্রেমিকাটা তোমার মেঝেতে শুয়ে রয়েছে, খাটে নেই। এরা 3 জন ঢুকে দেখে ঠিক উল্টো সিনারিও। কি রয়েছে, মানে সিনারিওটা কিরকম, মেয়েটা মাটিতে তো নেই, মেয়েটা কিন্তু বিছানাতেই শুয়ে রয়েছে। তার মানে ভাবো, ওইটুকুনি সময়ের মধ্যে ছেলেটা দেখেছিল একরকম দৃশ্য, বন্ধু 3টে ঢুকে দেখছে আর এক রকমের দৃশ্য। মানে ফুল অন মাইন্ড গেম খেলেছে এখানে। Yes. এবং ওই নিথর দেহ যে শুয়েছিল, যে মেয়েটা শুয়েছিল বা মহিলা যাই বলি না কেন, সেটা কে ছিল সেটা কিন্তু চিহ্নিত করা যায়নি। সেই ছেলেটি কিন্তু নির্দিষ্টভাবে বলতে পারেনি, কারণ সে তো মুখই দেখতে পায়নি। মুখটা এমনভাবে ঘোরানো ছিল যে ওই সময় সাহসটা নিয়ে সে উঁকি মেরে দেখবেটা কি করে, সেটা দেখার জন্যও তো একটা হিম্মত থাকা দরকার। এক্স্যাক্টলি। এবার সেটা যে মায়ার কেউ নয়, বা মায়ার মা নয়, বা মায়ার মায়া নয়, বা ওই বাড়ির স্বপ্না নয়, সেটা কিন্তু আমরা কেউ জানি না। কিন্তু কেউ একজন পাশে ছিল ওই মুহূর্তের জন্য। আচ্ছা, ওই 3 জন আসে, তারপর ওই মেয়েটাকে যেরকম বেহুশ হয়ে পড়েছিল, আস্তে আস্তে বিছানাতেই আর কি চোখ, মানে জলের ছিটে মিটে দিয়ে তার জ্ঞান ট্যান ফেরায়। এটার ধুম জ্বর, যখন জ্ঞান আসে ধুম জ্বর। পরের দিন রিন্টু মাসিকে খবর দেয়া হয়, রিন্টু মাসি আসে, এসে সমস্ত ঘটনা শোনে। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, স্বপ্নার সঙ্গেও যখন কারোর ঘনিষ্ঠতা বেড়েছে, বন্ধুত্বর ক্ষেত্রে হোক বা সে মানে শেয়ারের কথাবার্তা শেয়ার করার দিক দিয়ে হোক, বা তমাল বলে যে ছেলেটির সাথে আস্তে আস্তে তার মানে সখ্যতা হচ্ছিল, অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, Exactly. সেই সময়েও কিন্তু অঘটনগুলো ঘটেছে। রিন্টু মাসির জীবনে বিপদ এসেছে, হুম। তমাল বলে ছেলেটি মারা গিয়েছে। ইনফ্যাক্ট পাড়ার কাকিমা, সে যখন বলেছিল তার ভাগ্নের সাথে লেখাপড়া করতে পারে স্বপ্না, সেখানেও তো একটা বন্ধুত্ব স্থাপনেরই ইঙ্গিত ছিল। সেখানেও তো মারা গেল ভদ্রমহিলা ভদ্রমহিলা মারা বাড়ির গেছে। পেছনের দিকে। এইবার ছেলেটার ক্ষেত্রেও তুমি দেখো, এখানে একটা লিঙ্ক খুঁজে পাবে। ছেলেটা তো তার প্রেমিকাকে এনেছে এমনি এমনি রাত্রি যাপন করতে নয়, তারা একসাথে একটা ভালো সময় কাটাবে বলেই ডেকেছিল। কিন্তু সেই সময়ের মাঝেই কিরকম ধরনের একটা অদ্ভুত মানে এবং এরকম একটা মিসঅ্যাপ হয়ে গেল। অদ্ভুত আর ভয়াবহ কাণ্ড হয়েছে। তাদের কিন্তু রিলেশনটা টেকেনি, রিলেশনশিপটা ব্রেকআপ হয়ে গেছে। ব্রেকআপ হয়ে গিয়েছে। ওকে।
তাদের সম্পর্কটা তো টেকেই নি। সেই মেয়েটা জ্বর গায়ে বাড়ি যায়, বাড়িতে এরকম জানাজানি হয়, কারণ মেয়েটার প্ল্যান ছিল রাত্রিটা ওই ছেলেটার সাথে থাকবে, ভোরবেলা তারপর ফিরে যাবে, ঠিক আছে। এবার নির্দিষ্ট সময়ে ফেরেনি, লেটে ফিরেছে, ও অসুস্থ, ওকে দিতে এসছে। তার মানে ওই বাড়ি, মানে ওই মেয়েটির বাড়ির পরিস্থিতি বুঝতে পারছো, না বলে গেছে, এক রকমের প্ল্যান করেছে, হয়েছে কিন্তু আর এক রকম, সাংঘাতিক রকমের একটা ব্যাপার। আর তো এখনকার দিনে যে এই ধরনের ব্যাপার হলে একটু হয়তো সহজভাবে দেখা হয়, বাট আমি যে সময়কার ঘটনা বলছি সেটা কিন্তু এই ব্যাপারটাকে খুব একটা সহজভাবে কোনোভাবেই দেখার কোনো, কি বলবো, মানে প্রসঙ্গই আসতো না। এরা অনেক সময় আগের ব্যাপার। হ্যাঁ, এই রকম ধরনের ঘটনা মানেই ছিচিক্কার পড়ে যাওয়া, পরিষ্কার কথা। ছেলেটার কিন্তু সম্পর্কটা টেকেনি পুরোপুরিভাবে, মানে অনেক চেষ্টা করেছিল, টেকেনি। রিন্টু মাসি ওদেরকে বলে যে তোমরা চলে যাও, কিন্তু ছেলেগুলো তো অ্যাডভান্স দেয়া, অনেক মাসের অ্যাডভান্স দিয়ে তারা ঢুকেছিল। ওই ছেলেটি চলে যায়। এখানেই কিন্তু ঘটনার শেষ নয়, আরো আছে। আচ্ছা, এরপরে কি হলো? 4 জনের মধ্যে 1 জন চলে গেল, এবার বাকি রইল 3 জন। এইবারে বলি আর একজনের কথা। সে প্রচুর টিউশনি পড়াতো, ঠিক আছে। এবার ওই টিউশনি পড়াতে গিয়ে একটি মেয়ের সাথে তার বন্ধুত্ব হয়, সখ্যতা বাড়ে, ঘনিষ্ঠতা হয়। আস্তে আস্তে তারা একটা প্রেমের সম্পর্কের দিকে আর কি পা বাড়াচ্ছিল, ওকে। সেই মেয়েটি একদিন আসে, এই ঘটনা ঘটার পরেই কিন্তু, ঠিক আছে। সেই মেয়েটি একদিন আসে, বাড়িতে সেদিন কেউ ছিল না। ওকে। খুব স্বাভাবিকভাবে চা কফির এইসব প্রসঙ্গ আসে, ঠিক আছে। মেয়েটি রান্নাঘরে যায়। মেয়েটি যখন রান্নাঘরে গিয়েছিল তার আগেও কিন্তু রান্না টান্না সমস্ত কিছু হয়েছে, গ্যাসের ওভেন বা গ্যাসের সিলিন্ডার কোথাও কিচ্ছু প্রবলেম ছিল না যে একটা ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটতে পারে। মেয়েটি যখন যায় চা বা কফি করতে, খুব স্বাভাবিকভাবে সে তো সতর্ক হয়ে নিশ্চয়ই জ্বালাবে, ওরম তো কিছু করবে না যে একদম গেলাম বোকা হাবার মতো চালে, মানে গ্যাসের Obviously না, হ্যাঁ। গ্যাসটা করলাম, অন করলাম। হঠাৎ করে মেয়েটা যখন চা কফি করতে গিয়েছে রান্নাঘরে, সিলিন্ডারটা ব্লাস্ট করে কিন্তু ওর গায়ে আগুন ধরে যায়। এইবারে একটা কথা বলি, আগুনটা যখন ধরছে মেয়েটা কিন্তু তারস্বরে চিৎকার করেছে যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে আগুন ধরিয়ে দিলে, আমাকে বাঁচাও। এবার মেয়েটা 1 তলা থেকে চিৎকার করছে, ঠিক আছে। ছেলেটা ছিল 2 তলাতে, ছেলেটা কিন্তু সহজে শুনতে পায়নি। ছেলেটার যখন কানে ওই আর্তনাদটা গেছে মেয়ের, ততক্ষণে কিন্তু মেয়েটার অনেকটা অংশ আগুন লেগে গেছে। ছেলেটা যখন ছুটে গিয়েছে বাঁচাবার জন্য, তখন কিন্তু প্রায় আর কিছু করার নেই। ছেলেটা খালি শুনেছে এটাই যে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। তো মানে কি বলবো, রক্তাক্ত ব্যাপার একটা। হ্যাঁ। এতগুলো মৃত্যু ওই বাড়িটায়। এরপরে কি হলো? খুবই সাংঘাতিকভাবে পুলিশ এই মৃত্যুটা ঘটে। এই মেয়েটার বাড়িতেও কিন্তু জানাজানি হয়ে যায়। আবার কিন্তু সেই অপয়া, অভিশপ্ত এইসব তকমাগুলো ফিরে আসে। স্বপ্না মারা গিয়েছিল, পাড়া প্রতিবেশীরা বলতে থাকে ও মারা যাওয়ার পরও ওই অপয়া মেয়েটার জন্য বাড়িটা অভিশপ্ত হয়ে গেছে, এবং এই ধরনের একের পর এক মৃত্যু ঘটে চলেছে। মানে ভাবো, যে আর ইহলোকে নেই, পরলোকে চলে গেছে, পরলোকে গিয়েও তার শান্তি নেই, তার নামে কিন্তু তখনও দুর্নাম হচ্ছে, ওর আত্মাটা জড়িয়ে গেছে এইসবের সাথে। হ্যাঁ, এবং লোকজন তো বুঝতে পারছে না যে কিভাবে হয়েছে, ব্যাকগ্রাউন্ডে কি রয়েছে না রয়েছে, কেউ তো কিছুই জানে না। সবাই ভাবছে যা দোষ কিন্তু ওই স্বপ্নারই, মানে মরে গিয়েও কিন্তু শান্তি নেই। বেসিক্যালি এই কথাটাই এখানে খাটে। এরপর পুলিশ আসে, পুলিশ এসে পুরো বাড়িটাকে কিন্তু সিল করে দেয়, কারণ এইরকমভাবে মারা গিয়েছে, খুব স্বাভাবিক, পুলিশ টুলিশ তো আসবেই, একটা তদন্ত হবে। বাকি যে 2 জন ছিল তারা তো আর থাকেই না। এই ছেলেটাও হাফ পাগলের মতো হয়ে গিয়েছিল, কারণ চোখের সামনে নিজের প্রেমিকাকে ওরকমভাবে একটা বিভৎস অগ্নিকাণ্ডে মারা যেতে দেখেছে এবং কিছু করতে পারেনি।
রিন্টু মাসিকে যখন এই সমস্ত ঘটনাগুলো খুলে বলে বা পাড়াতে যখন পুরো রটে যায়, রিন্টু মাসি ছুটে আসে, তখন বারবার করে রিন্টু মাসি ওদেরকে বলেছিল যে তোমাদেরকে বলেছিলাম এখানে এইভাবে না থাকতে, কারণ একটা অঘটন অলরেডি ঘটে গেছিল তোমাদের 4 জনের মধ্যেও একজনের সাথে, কি দরকার ছিল। কিন্তু ছেলেদের কাছে মানে সেই সময় ছেলেরা কিছু বলার মতো কিছু অবকাশই পায়নি, কারণ তাদের পুরোপুরি মুখ বন্ধ হয়ে গিয়েছিল যা ধরনের মানে যেরকম ধরনের ভয়াবহ ঘটনাটা ঘটেছে। তো ওরা 4 জনে কিন্তু চলে যায়। বাড়িটা এখনো পরিত্যক্ত পড়ে রয়েছে। পড়ে রয়েছে এখন। হ্যাঁ, এবার আমি তোমাকে শেষের অংশে যাওয়ার আগে একটা কথা বলি, যদি তোমার কোনোদিন সময় সুযোগ হয়, আমি এই পডকাস্টেই বলছি, তাহলে একবার আমি তোমাকে নিয়ে যাব ওই বাড়িতে। ওকে, তুমি গিয়ে কিন্তু একবার দেখতে পারো এখন ওখানকার কি পরিস্থিতি না পরিস্থিতি, আদেও সেটা ব্যবহার করা যাবে কি না, কারণ তোমরা তো এরকম ধরনের কাজকর্ম করো যেখানে এই রকম ধরনের পরিবেশ হয়ে যায় কঠিন বা জটিল। তো একবার গিয়ে কিন্তু দেখতে পারো যে বাড়ির পরিবেশটা এখন কেমন রয়েছে, ওখানে আদেও কি আর তুমি চাও সংশোধন যে করে বাড়ির কিছু। জায়গা ঠিক করুন। একদমই তাই, একবার গিয়ে দেখতে পারো, তাহলে অন্তত ওই বাড়িটার অভিশপ্ত যে তকমাটা বা যে মারা গিয়েছে, আমি জানি না মায়া কি করেছে না করেছে, কারণ ওটা আমাদের পক্ষে জানা তো সম্ভব নয়, কিন্তু একটা গোটা পরিবার শেষ হয়ে গিয়েছে। গোটা পরিবারের সাথে যে 4 জন এসেছিল তাদের মধ্যেও একজন তার প্রিয় মানুষকে হারিয়েছে, একজনের সম্পর্ক ভেঙে গেছে, বাকি 2 জন থাকলে না জানি কি হতো তার নেই ঠিক। অনেক জায়গাতে অনেক মানুষের জন্য মানে স্পিরিচুয়াল হেল্পের জন্য বাস্তু ভিজিটে গেছি, অ্যাস্ট্রোলজিক্যাল চার্ট প্রেডিক্ট করেছি, প্রবলেমস পেয়েছি, সলিউশন দিয়েছি, অনেক তন্ত্র রিলেটেড যে প্রবলেম ব্ল্যাক ম্যাজিক হয় মানুষের উপর বা কেউ কারোর ক্ষতি করছে সেই সকল জায়গা সলভ করেছি। বাট টু বি অনেস্ট, এই বাড়িটার যেটা কথা বললে না, এই বাড়িটাতে সত্যি আমার নিজের থেকে যাওয়ার ইচ্ছা। আমি জানতে চাই যে কিরকম টাইপের এনার্জি ওই বাড়িতে রয়েছে। হ্যাঁ, টানে অনেক সময় এই এনার্জিগুলো চ্যালেঞ্জ করে তোমাকে। হ্যাঁ, ডেফিনেটলি আমরা পডকাস্টের পর এটা নিয়ে কথাবার্তা বলে দেবো। হ্যাঁ, এবার একদম ঘটনার শেষ অংশে আসি। ঘটনাটা শেষ হয়েও যেন হয় না। এখনো অবধি রিন্টু মাসি বলে ওনার বাড়ির জানলা মানে এখন উনি যেখানে থাকেন আর কি আমাদের কাছাকাছি আর কি, বাড়ির জানলা যদি খোলা থাকে কখনো ভুলবশত রাত্রিবেলাতে বা ওয়াশরুমে যেতে গেলে যদি ঘরের বাইরে যেতে হয়, অনেক সময় তিনি এখনো কিন্তু ওই ডাকটা শুনতে পান, আমাকে বাঁচাও, আমার সব শেষ হয়ে গেল। স্বপ্না যেভাবে কাতরভাবে আর্তনাদ করেছিল সেই ডাকটা শোনা যায়, কিন্তু রিন্টু মাসি উপলব্ধি করতে পারে। এছাড়াও যেটা তুমি শুনলে অবাক হয়ে যাবে, অনেকেই রিন্টু মাসির তো এখন বেড়ার বাড়িতেই থাকে, ঠিক আছে, অনেকেই দেখেছে যে রিন্টু মাসির যে দালানটা আছে আর কি বাড়ির, সেখানে কেউ একজন বসে থাকে পা ছড়িয়ে, অনেকেই রাত্রিবেলা দেখেছে, কারণ এই ধরনের বাড়িগুলোতে দেখবে কমন ওয়াশরুম থাকে, ঠিক আছে, এবং দূরে থাকে, যেতে হয় ওয়াশরুমের দরকার পড়লে। অনেকেই দেখেছে যে বাড়ির দালানটায় কেউ একজন বসে থাকে পা ছড়িয়ে, এবং সেটা কোনো মেয়ের অবয়ব, ঠিক আছে। এবারে রিন্টু মাসি নিজেও উপলব্ধি করেছে কোনো সময় বেড়ার বাড়ির জানলায় যদি ধরো চোখ চলে যায়, কি হয় গরমে তো অনেক সময় পারা যায় না, যখন গরম প্রচণ্ডভাবে পড়ে তখন জানলা টানলাগুলো খোলা রাখতে হয়, পর্দা সরানো থাকে, ঘুমের ঘোরে যদি এপাশ ওপাশ ফিরে জানলার দিকটায় ফিরে যায়, চোখটা খোলে, তখন কিন্তু দেখে জানলার ওইখানে কেউ একজন তোমার উবো টাইপের হয়ে বসে রিন্টু মাসিকে হাঁ করে এক নাগারে দেখে যাচ্ছে। এবং ভাবো বেড়ার বাড়ির জানলাতে ওইভাবে বসে থাকা কার পক্ষে সম্ভব? কোনো মানুষের পক্ষে তো সম্ভবই নয়। ওই মূর্তিগুলোর ব্যাপারটা জানা গেছে কিছু? না, মায়ার তো কোনো খোঁজই পাওয়া যায়নি, মানে মায়াকে তারা দেখতেই পায়নি। মানে এরকম টাইপের যে কেসগুলো রয়েছে না, হ্যাঁ, বা এরকম টাইপের এন্টিটি যেগুলো রয়েছে, যদি সোর্সটা না জানা যায় কাজ করা ডিফিকাল্ট হয়ে যাবে। পুরো এনার্জি সেন্স করে তারপরে কাজ করতে হয়। এইসব জায়গাতে এনার্জির কন্টামিনেশন প্রচুর। অসাধারণ একটা ঘটনা শেয়ার করলে অনন্যা, এবং আমি একটাই কথা বলবো, তুমি প্রত্যেকবার যে নতুন নতুন ধরনের ঘটনা শেয়ার করো
বা তোমার লাইফে এত এক্সপিরিয়েন্সের যে জায়গাটা, সেটা এনরিচ করে আমাদের। আর একটা জিনিস, তুমি এই বাড়িটাতে যাবার কথা বললে, ডেফিনেটলি এর মধ্যেই বা এই বছরে আমরা ট্রাই করব এই যে বাড়িটা রয়েছে সেই বাড়িটাতে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমিও চাই তুমি একবার গিয়ে দেখো বাড়িটার কি পরিস্থিতি, আদেও কি সেখানে মানে কেউ থাকতে পারবে আর, নাকি ওইরকম পরিত্যক্ত হয়েই থাকবে। নিশ্চয়ই যাবো। আর একটা জিনিস আমি ছোট্ট করে বলিনি শেষ করার আগে, একটা বাড়ি যদি অভিশপ্ত হয়ে যায় বা বাড়িতে যদি কোনো নেগেটিভ কিছু প্রভাব মানে পড়ে যায় একবার, আশেপাশের বাড়িরাও কি ক্ষতিগ্রস্ত হয়, মানে এফেক্টেড হয়। কারণ এই বাড়ির পাশে বাস্তু যদি বন্ধন করা না থাকে, হ্যাঁ, তাহলে এই এনার্জিটা সেগ্রিগেট করে। কারণ পাশে যে বাড়িটি আছে একদম পাঁচিলের এপারেই, সেই বাড়িতেও আর কি যে ভদ্রমহিলা বা ভদ্রলোক থাকেন তাদেরও শরীরপত্র ভালো যায় না একবারে। আর এছাড়াও তাদের একমাত্র ছেলে যে, সেও কিন্তু পঙ্গু, মানে সে সুস্থ ছিল কিন্তু কোনোভাবে হয়তো ওই রকম ধরনের রোগগ্রস্ত হয়ে গিয়েছে। এটা তো গেল বাঁ পাশের বাড়ির কথা আমি বললাম। ডান পাশের যে বাড়িটা, সেখানেও কিন্তু মানে অদ্ভুতভাবে আমি এটা শুনেছি, মানে কাকতালীয় কি আমি বলতে পারবো না, রিন্টু মাসিই বলেছে যেটা, সেটা হচ্ছে যে ওই বাড়িতেও কারোর বিয়ে টেকেনি জানো তো, মানে 3-4 জন যারা থাকতো ডিভোর্স হয়ে গিয়েছে। আর একটা কথা অনন্যা, এই যে বিভিন্ন জিনিসের মধ্যে তুমি ইনভলভ, প্যারানর্মাল, তারপর বেশ কিছু জায়গাতে তুমি নিজের লেখালেখি, নিজের অধ্যবসায় এই পুরো জায়গাটাকে শো করো। আমার একটা জিনিস ভাল লাগে যে তুমি এত রিসার্চ করে এত মাইনিউট ভাবে একটা ঘটনাকে তুলে ধরো। ইভেন আরেকটা কথা যেটা আমি বলবো ভাবছিলাম, সেটা হচ্ছে অনন্যাদের ফেসবুকে একটা পেজ রয়েছে কলম কলকাতা, সেখানে ওর বিভিন্ন ধরনের কাজ আপনারা দেখতে পারবেন, বিভিন্ন ধরনের লেখা পড়তে পারবেন, অনেক কিছু জানতে পারবেন এবং এনরিচ হবেন। এই পেজটা জেনারেলি কি নিয়ে? অ্যাকচুয়ালি এই পেজটা না সহজভাবে যদি বলতে পারি পাঁচমেশালি, মানে এই পেজে গেলে, কলম কলকাতা অফিসিয়াল আমার পেজটার নাম, এই পেজে গেলে লোকজন যেমন হরর কিছু সেগমেন্টের উপরে কাজ পাবে, তেমন ইতিহাসের উপর ভিত্তি করে প্রচুর কাজকর্ম পাবে, যেগুলো হচ্ছে তারা সচরাচর অন্য জায়গায় তথ্য হিসাবে পায়নি। আমরা ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করছি, প্রাচীন ভারতবর্ষের ইতিহাস, সেই ইতিহাসটা ধীরে ধীরে কিভাবে বিবর্তনের পথে এগিয়েছে সেটাও তো মানুষের জানা দরকার। এমন অনেক কিছু রয়েছে যেগুলো মানুষ জানতে পারে না, বা সেগুলোর জন্য ন্যারেটিভটা ডিফারেন্ট ভাবে তৈরি হয়। হ্যাঁ, আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিচ্ছি কলম কলকাতা অফিসিয়াল, আপনারা দেখুন, ভিজিট করুন অ্যান্ড জানাবেন কেমন লাগে। এতক্ষণ আপনারা শুনলেন অনন্যার ঘটনা। কেমন লাগলো এই ঘটনাটা? আপনারা কি চান আমি এই বাড়িটাতে যাই? এই বাস্তু ভিজিটটা খুব অন্য রকমের হবে। খুব তাড়াতাড়ি আপনাদের জন্য নিয়ে আসছি আমার কেস স্টাডিজ, যেখানে বিভিন্ন ধরনের কেস স্টাডিজ পাবেন আপনারা, যেগুলো আমার সাথে ঘটেছে, যেগুলো আমি সলভ করেছি, ইচ অ্যান্ড এভরিথিং। আজকে অনন্যার এই ঘটনাটা শোনার পর আপনাদের কি ফিল হলো সেটা কিন্তু লিখে জানাবেন কমেন্টে। আর হ্যাঁ, আপনার যদি আমার থেকে কোনো স্পিরিচুয়াল হেল্প, কোনো অ্যাস্ট্রোলজিক্যাল প্রেডিকশন বা কোনো প্রবলেমের সলিউশন যেটা হয়তো অন্য কেউ সলভ করতে পারছে না দরকার থাকে, যোগাযোগ করুন আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে, যেটি হচ্ছে 6290675195। আমি আর কথা বাড়াবো না, দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। কৌস্তবের আড্ডার এরকম আরও এপিসোড দেখতে আপনার মোবাইল স্ক্রিনে আসা ডান দিকের অথবা বাদিকের বক্সে ক্লিক করুন। আর দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।